ক্লাসে কিছু জিনিস মিস করে গেছিলাম, সেগুলি আমরা এখন করে ফেলি, আধা ঘন্টা লাগবে, বেশিক্ষণ লাগবে না। সো বেনজিনের ক্ষেত্রে আমরা হালকা কিছু প্র্যাকটিস করা লাগবে। সো বেনজিনের সাথে আমি কি করলাম, CH3Cl এবং AlCl3, অবশ্যই আমাদের এটা অনার্দ্র দিতে হবে, অ্যানহাইড্রাস কি উৎপন্ন হবে। সো এখানে দিলাম, এখানে উৎপন্ন হইল আমাদের এ, ঠিক আছে। এবার আমি আবারও CH3Cl দিলাম, অ্যানহাইড্রাস AlCl3। এখানে উৎপন্ন হলো বি এবং সি। সো কি হবে বিক্রিয়ায়, চলো দেখি। বেনজিনের সাথে এখানে আমরা কি করতেছি, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, তাই তো। ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনে কি উৎপন্ন হয়, আমাদের মিথাইল কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। এই মিথাইল কার্বোক্যাটায়নকে আক্রমণ করে এবং উৎপন্ন হয় হলো আমাদের টলুইন, মিথাইল বেনজিন অথবা টলুইন। সো এই মিথাইল বেনজিন বা টলুইনটা যদি তুমি আবার ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন করো, তাহলে আবার কি হবে, এখানে আমরা জানি যে মিথাইল হলো আমাদের সক্রিয়কারী মূলক বলতে পারো, অথবা অর্থপ্যারা নির্দেশক, তাই না, অর্থপ্যারা নির্দেশক। সো যেহেতু এটা অর্থপ্যারা নির্দেশক, সুতরাং এখানে কি হবে, এখানে আমাদের অর্থপ্যারা জাইলিন উৎপন্ন হবে। এই যে এখানে CH3 এটার আমরা বলি অর্থোজাইলিন, এবং উৎপন্ন হবে আমাদের প্যারাজাইলিন। ঠিক আছে। এখন প্রশ্ন হলো, ভাইয়া আমি মেটাজাইলিন উৎপন্ন করতে চাই। দেখো, বেনজিনের সাথে একটা মিথাইল থাকলে ওইটারে আমরা বলি টলুইন, দুইটা মিথাইল থাকলে আমরা ওইটারে বলি জাইলিন, তিনটা থাকলে আমরা বলি মেসিটিলিন, ঠিক আছে। সো অর্থোজাইলিন উৎপন্ন হয়েছে, প্যারাজাইলিন উৎপন্ন হয়েছে, ঠিক আছে। সো এখন আমি তোমারে যদি কোশ্চেন করি, সো আমরা এখান থেকে কিন্তু আসলে অর্থোজাইলিন আর প্যারাজাইলিন বানাইতে পারবো, মেটাজাইলিন এখান থেকে আমরা পাবো না। কারণ কি, আমাদের এই যে মিথাইল অর্থপ্যারা নির্দেশক, তাহলে এমন কোনো ওয়ে আছে যে আমি মেটাজাইলিন বানাইতে পারি? হ্যাঁ, বানাইতে পারি। সেক্ষেত্রে আমার লাগবে হলো মেটা নির্দেশক, বাট মিথাইল তো মেটা নির্দেশক না। আচ্ছা, এমন কোনো মেটা নির্দেশক আছে যেটা থেকে আমরা মিথাইল বানাইতে পারি? একটু চিন্তা করে দেখো, এমন কোনো মেটা নির্দেশক আছে যেখান থেকে আমরা মিথাইল বানাইতে পারি? আমরা জানি যে আমাদের অ্যালডিহাইড কিটোন যারা এরা কিন্তু মেটা নির্দেশক, তাই না, এরা হলো মেটা নির্দেশক। কেন মেটা নির্দেশক? ওই যে ইলেকট্রন ঘনত্ব কমায় অর্থপ্যারা অবস্থান থেকে। কিভাবে? এদের কি থাকে, এই যে অ্যালডিহাইডের ডাবল বন্ড থাকে, এই যে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। সো কি করে, অক্সিজেন কার্বন থেকে নিয়ে নেয়, এবং কার্বন কি করে, বেনজিন থেকে ইলেকট্রন নিয়ে নেয়। সো এটা মাইনাস এম এফেক্ট দেয়, এবং আমাদের কিটোন যেটা আছে সি ডাবল বন্ড ও CH3 বা আর, এটাও মাইনাস এম এফেক্ট দেয়। সো এখানে কার থেকে তুমি আবার মিথাইল বানাইতে পারবা? এই যে অ্যালডিহাইড মূলক, CHO মূলক থেকে কি মিথাইল বানানো যায়? এক্স্যাক্টলি, ক্লিমেনসন বিজারণ অথবা ওলফ কেশনার বিজারণ, যে কোনো একটা ভাবে আমরা করতে পারি। এক্স্যাক্টলি। সো আমরা কি করব, সবার আগে দেখি। এক নম্বর ওয়ে হলো আমাদের এই যে বেনজিন আছে, এই যে বেনজিন। সো বেনজিনের সাথে কি যুক্ত করলে আমরা বেনজালডিহাইড পাইতে পারি? কি করলে আমরা বেনজালডিহাইড পাইতে পারি? সো এই প্রস্তুতিগুলি দেখো ভাইয়া, এখন এত কিছু তোমার কষ্ট দিব না, বাট বেনজালডিহাইড চ্যাপ্টারে যখন যাব, বেসিক্যালি অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে যখন যাব, তখন আমরা এর প্রস্তুতি দেখে নিব। সো বেসিক্যালি এখানে কি যুক্ত করা লাগে, কার্বন মনোক্সাইড আর HCl যুক্ত করলে এখানে আমাদের বেনজালডিহাইড উৎপন্ন হয়, ঠিক আছে। কার্বন মনোক্সাইড আর HCl, সাথে থাকে AlCl3, অ্যানহাইড্রাস AlCl3, ঠিক আছে, অ্যানহাইড্রাস AlCl3। হ্যাঁ, এখান থেকে আমরা CHO পাই। ওকে, মাথা নষ্ট করো না আপাতত, জাস্ট দেখো যে এখান থেকে আমরা CHO পাই। এরপর আমি কি করব, অ্যানহাইড্রাস AlCl3, এবং সাথে যুক্ত করে দিব আমাদের মিথাইল ক্লোরাইড। বেসিক্যালি ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন করব। প্রথমে আমরা বেনজালডিহাইড উৎপন্ন করলাম, এবার ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন করলাম, ওই হলো মেটা নির্দেশক। সো আমাদের মিথাইল যুক্ত হবে কোথায়, মেটা অবস্থানে যুক্ত হবে, মিথাইল যুক্ত হয়ে যাবে মেটা অবস্থানে। এইবার তুমি চাইলে জিঙ্ক মার্কারি অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl দাও, হয়ে গেছে। কনসেন্ট্রেটেড HCl দাও, কি পেয়ে যাবা, মেটাজাইলিন পেয়ে যাবা। সো দিস ইজ আ ওয়ে আমরা মেটাজাইলিন উৎপন্ন করতে পারি, ঠিক আছে। এটা আপাতত কষ্ট করে মনে রাখার দরকার নেই, জাস্ট একবার দেখা রাখো যে অ্যানহাইড্রাস AlCl3 এর সাথে CO প্লাস HCl যদি যুক্ত করি, তখন আমরা পাবো হলো বেনজালডিহাইড, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এবার বেনজিনে কিছু আচ্ছা, আরেকটা কোশ্চেন সলভ করি, আসো চলো দেখি। যেমন এইটা হলো আমাদের বেনজিন,
সো বেনজিনের সাথে যদি তুমি CH3Cl AlCl3 যুক্ত করো অ্যানহাইড্রাস অবশ্যই, তাহলে এটা হলো আমাদের ফিডেলক্রাফ অ্যালকাইলেশন, পাবা হলো মিথাইল বেনজিন বা টলুইন, তাই তো টলুইন। আচ্ছা, টলুইনের যদি নাইট্রেশন করো, নাইট্রেশন কিভাবে করে বলো তো? কনসেন্ট্রেটেড HNO3 আর সাথে থাকে হলো কনসেন্ট্রেটেড H2SO4, তাই তো? সো এটা দিলে আমাদের কি উৎপন্ন হয়? নাইট্রোমূলকটা উৎপন্ন হয়। সো নাইট্রোমূলক কোথায় এসে যুক্ত হবে? অর্থপ্যারা অবস্থানে যুক্ত হবে, এই যে। সো অর্থ অবস্থানে যুক্ত হবে আর আমাদের প্যারা অবস্থানে যুক্ত হবে। অর্থ অবস্থানে যুক্ত হলো, প্যারা অবস্থানে যুক্ত হলো, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো মিথাইল হলো নিষ্ক্রিয়কারী মূলক। আচ্ছা, এইবার আমি কি করলাম? তাপমাত্রা আরো বাড়াই দিলাম। তাপমাত্রা কি করলাম? আরো বাড়াই দিলাম। তখন কি হবে জানো? তাপমাত্রা যদি বাড়াই দিই, এক তো মিথাইল হলো সক্রিয়কারী মূলক। মিথাইল কি ভাইয়া? সক্রিয়কারী মূলক, তাই না? মিথাইল সক্রিয়কারী মূলক, আবার এখানে আমি নাইট্রেশন করতেছি, তাই তো? সো আমি এবার কনসেন্ট্রেটেড H2SO4 মানে আবারও নাইট্রেশন করি, বা আমরা বলতে পারি নাইট্রেশনের তাপমাত্রা বাড়াই দিই, ঠিক আছে? নাইট্রেশনের তাপমাত্রা বাড়াই দিলাম, টেম্পারেচার বাড়াই দিলাম, তখন কি হবে জানো? এই নাইট্রোমূলকটা এখানেও যুক্ত হবে, এখানেও যুক্ত হবে, সব জায়গায় যুক্ত হয়ে যাবে। নাইট্রোমূলক 3 জায়গায় যুক্ত হয়ে যাবে, এই যে মিথাইল অর্থ পজিশনে যুক্ত হবে, প্যারা পজিশনে যুক্ত হবে, আবার অর্থ পজিশনে যুক্ত হবে, ঠিক আছে? সে সব জায়গায় যুক্ত হয়ে যাবে নাইট্রো, ঠিক আছে? অর্থ প্যারা, তিনোটা অর্থ প্যারা পজিশনে যুক্ত হয়ে যাবে যদি তুমি তাপমাত্রা বৃদ্ধি করো, ঠিক আছে? সবার আগে যদি আমি এই যে মিথাইল ফিডেলগ্রাফ অ্যালকাইলেশন করলাম, পরে নাইট্রেশন করলাম, অর্থ প্যারা অবস্থানে যুক্ত হলো, একবার অর্থতে যুক্ত হলো, একবার প্যারাতে যুক্ত হলো। বাট আমি যদি তাপমাত্রা বাড়ায় দিই, মানে অনেক বেশি তাপমাত্রা দিই, তখন কি হবে? তিনোটা অর্থ প্যারা পজিশনেই নাইট্রোমূলক যুক্ত হয়ে যাবে। এবং এটার আমরা কি বলি জানো? এটার আমরা বলি, দেখো এটা হলো আমার মিথাইল হিসেবে যদি আমি নাম বলি, তাহলে এটা হলো 1 2 3 4 5 6, তাহলে আমরা বলতে পারি 2 4 6 ট্রাই নাইট্রো, এবং এটার নাম কি? মিথাইল বেনজিন, বা আমরা বলতে পারি টলুইন। সো ট্রাই নাইট্রো টলুইন, এখান থেকে আমরা নাম আসে হলো TNT, ঠিক আছে? এটা হলো আমাদের TNT। বেসিক্যালি টলুইনকে উচ্চ তাপমাত্রায় নাইট্রেশন করলে আমরা পাওয়া যাই ট্রাই নাইট্রো টলুইন বা TNT। এবং আমরা জানি যে TNT কি? একটা বিস্ফোরক। TNT কি? একটা বিস্ফোরক। দিস ইজ আ বিস্ফোরক। জাস্ট তাপমাত্রাটা বাড়াই দিলেই ঘটনাটা ঘটে যায়। সো মাথায় রাখতে হবে এটা, ঠিক আছে? ঠিক আছে, টলুইন বা বেনজিন থেকে আমরা TNT বের করতেছি, বেনজিন টু TNT, ওকে? মাথায় রাখতে পারবা, খুবই ইজি কোশ্চেন, এগুলি পারবা। এবার আরেকটা কোশ্চেন দেখি তো, চলো সলভ করি, আমরা সলভ করি, আসো। আগের পড়াটা প্র্যাকটিস হয়ে গেল। সো আমাদের আছে CH2 ডাবল বন্ড CH2, এর সাথে আমি উভয় পক্ষে কি করলাম? ব্রোমিন যুক্ত করলাম, CCl4 হলো আমাদের দ্রাবক, ঠিক আছে? ব্রোমিন যুক্ত করলাম, তখন উৎপন্ন হলো A। আচ্ছা, এর সাথে আমি কি করলাম? অ্যালকোহলিক KOH যুক্ত করলাম, অ্যালকোহলিক KOH যুক্ত করলে উৎপন্ন হলো B, ঠিক আছে? এবং B কে আমি কি করলাম? আয়রন নলের মধ্যে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিলে তখন উৎপন্ন হলো আমাদের C, ঠিক আছে? তখন কি উৎপন্ন হলো আমাদের C, এবং এই C কে কনসেন্ট্রেটেড H2SO4 এর সাথে বিক্রিয়া দিলে উৎপন্ন হলো D, ঠিক আছে? উৎপন্ন হলো D। তো তোমারে বলছে ABCD নির্ণয় করো, ABCD নির্ণয় করো। খুবই সিম্পল কোশ্চেন, চলো আমরা সলভ করি। সবার আগে এই যে CH2 অ্যালকিন, অ্যালকিনের সাথে ব্রোমিন যুক্ত করলে কি হবে? ডাইব্রোমো অ্যালকিন। সো CH2 এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে। এর সাথে যখন আমি অ্যালকোহলিক KOH দিব, তখন আমাদের কি হবে? এলিমিনেশন রিঅ্যাকশন হবে। সো দেখো, এই ব্রোমিনের সাপেক্ষে এটা হলো আলফা, এটা হলো বিটা। সো বিটা কার্বনের সাথে হাইড্রোজেন, এখান থেকে একটা বিটা হাইড্রোজেন যাবে, আবার এই ব্রোমিনের সাপেক্ষে এটা হলো বিটা কার্বন, সো এখান থেকে একটা বিটা হাইড্রোজেন যাবে, এখান থেকে বিটা হাইড্রোজেন, এখান থেকে বিটা হাইড্রোজেন, উৎপন্ন হবে CH ডাবল বন্ড CH। সো একটা ব্রোমিন একটা হাইড্রোজেনের জন্য একটা ডাবল বন্ড, একটা ব্রোমিন একটা হাইড্রোজেনের জন্য আরেকটা ডাবল বন্ড। সো উৎপন্ন হবে কি? ইথাইন উৎপন্ন হবে। এখন ইথাইনকে তুমি যদি আয়রন নলের মধ্যে নাও, তখন কি উৎপন্ন হয়? বেনজিন উৎপন্ন হয়, বেনজিন উৎপন্ন হয়। এবং বেনজিনকে যখন তুমি কনসেন্ট্রেটেড H2SO4 এর মধ্যে দিয়ে নাও, তখন আমাদের এখান থেকে কি আসে বলো তো? এখান থেকে আমাদের SO3 আসে না? SO3 আসে, এবং আমরা জানি SO3 একটা ইলেকট্রোফাইল। SO3 আক্রমণ করে এবং উৎপন্ন হয় কি? সালফোবেনজিন, সালফোবেনজিন,
মাথায় রাখতে পারবা, দিস ইজ দ্য সালফোবেনজিন। ওকে, সালফোবেনজিন হয়। এবার তোমারে বলছে যে এই সালফোবেনজিন সক্রিয় নাকি নিষ্ক্রিয়, এটা কি টলোইন থেকে বেশি সক্রিয় না টলোইন থেকে নিষ্ক্রিয়? সো চলো দেখি সালফোবেনজিন দেখতে কিরকম আসলে। এই যে এখানে বেনজিনের সাথে সালফার যুক্ত থাকে, এখানে ডাবল বন্ড থাকে, এরপর এখানে ডাবল বন্ড থাকে, আর এখানে থাকে হলো OH। সো দেখতেই পারতেছো যে সালফোবেনজিনে কি আছে, ডাবল বন্ড আছে ভাই, এই যে ডাবল বন্ড আছে। এই অক্সিজেন সালফার থেকে নিবে, সালফার আবার বেনজিন থেকে ইলেকট্রন নিবে। সো মাইনাস এম এফেক্ট, এটা হলো নিষ্ক্রিয়। ঠিক আছে, সালফোবেনজিন কিন্তু টলোইনের তুলনায় নিষ্ক্রিয়, মাথায় রাখতে পারবা। এই ছোটখাটো জিনিসই দেখবা ঘুরে ফিরে আসতেছে বারবার। ওকে ওকে, এবার দেখো বেনজিন হেক্সাক্লোরাইড আর হেক্সাক্লোরোবেনজিন। দেখো বেনজিন বেনজিন বেনজিনে আবার বলছিলাম যে বেনজিনে বিশেষ ধরনের অসম্পৃক্ততা থাকে। বেনজিন কি করে, তুমি যদি ব্রোমিনের সাথে বিক্রিয়া দাও, বা ক্লোরিনের সাথে বিক্রিয়া দাও সূর্যালোকের উপস্থিতিতে, তখন কি হয়, তখন ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া হয়। ঠিক আছে, কি উৎপন্ন, ফ্রিডেল ক্রাফট বলতেছি কেন, ফ্রি রেডিক্যাল বিক্রিয়া হয়। ফ্রি রেডিক্যাল বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, ফ্রি রেডিক্যাল বিক্রিয়ায় এই যে ডাবল বন্ডগুলি ভেঙে যায়, এখানে সবগুলিতে যুক্ত হয়ে যায় ক্লোরিন, ক্লোরিন 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 ক্লোরিন। ঠিক আছে, ক্লোরিন যুক্ত হয়। ঠিক আছে, ক্লোরিন যুক্ত হয়। ঠিক আছে, তো এটার আমরা কি বলি জানো, এটার নাম হলো বেনজিন হেক্সাক্লোরাইড, বেনজিন হেক্সাক্লোরাইড। ঠিক আছে, সো এখানে কি হয়েছে, এখানে আমাদের ডাবল বন্ডগুলি ভেঙে গেছে। এখানে কি হয়েছে ভাইয়া, ডাবল বন্ডগুলি ভেঙে গেছে। এই যে ডাবল বন্ডগুলি ছিল এখানে, ডাবল বন্ডগুলি ভেঙে গেছে, ভেঙে যায় জাস্ট ক্লোরিন যুক্ত হয়ে গেছে। মানে এখানে হাইড্রোজেন কিন্তু আছে, এখানে কি আছে, হাইড্রোজেন কিন্তু আছে। ঠিক আছে, এটা হলো সাইক্লোপ্রোপেন, হেক্সাক্লোরোসাইক্লোপ্রোপেন বলতে পারো। আর এটারে আমরা আরেকটা নাম হলো বেনজিন হেক্সাক্লোরাইড, বা আমরা এটারে BHC বলি। এটার আরেকটা নাম হলো গ্যামাক্সিন, গ্যামাক্সিন। ঠিক আছে, আরেকটা নাম কি, গ্যামাক্সিন। এবং এটা কীটনাশক হিসেবে ইউজ করা হয়, কীটনাশক হিসেবে ইউজ করা হয়। অন্যদিকে অন্যদিকে তুমি যদি একটা কাজ করো, তুমি যদি এই সেম বেনজিনটারে ইয়া করো, কি বলে এটারে, AlCl3, অনাদ্র AlCl3 এর সাথে তুমি যদি ক্লোরিনের রিঅ্যাকশন দাও, তবে ক্লোরিনের রিঅ্যাকশন দিলে এখানে কি উৎপন্ন হবে আমরা জানি, ফ্রিডেল ক্রাফট হ্যালোজেনেশন বা ফ্রিডেল ক্রাফট ক্লোরিনেশন হবে এখানে, মানে একটা ক্লোরিন যুক্ত হবে। বাট হোয়াট ইফ আমি ক্লোরিন অনেক বেশি নিয়ে নিই, ক্লোরিন আমি কি করছি, এক্সেসে নিয়ে নিছি, তখন কি হবে, প্রত্যেকটা হাইড্রোজেনকে ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এখানে এখানে প্রত্যেকটা হাইড্রোজেন কি হবে ভাইয়া, ক্লোরিন দিয়ে রিপ্লেসড হয়ে যাবে, প্রত্যেকটা হাইড্রোজেন ক্লোরিন দিয়ে রিপ্লেসড হয়ে যাবে। সো প্রত্যেকটা হাইড্রোজেন যদি ক্লোরিন দিয়ে রিপ্লেসড হয়ে যায়, তখন এখানে একটা Cl, 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 এখানে একটা Cl। বেসিক্যালি এটার আমরা বলি C6H6, তাই না? এখানে এই C6H6 এর বদলে আইসা পড়বে C6Cl6। ঠিক আছে, এবং দেখো এটার অ্যারোমেটিসিটি কিন্তু ব্রেক হয় নাই, অ্যারোমেটিসিটি ব্রেক হয়েছে, হয় নাই। এই কারণে ওই কি বেনজিনের ধর্মটা রক্ষা হয়েছে। আর সো বেনজিনের ধর্ম যেহেতু রক্ষা হয়েছে, এটার নাম আমরা বলি হলো হেক্সাক্লোরোবেনজিন। দেখো 6টা ক্লোরো আছে, 6টা ক্লোরো আছে, হেক্সাক্লোরো, ক্লোরো, এবং এটা বেনজিন, বেনজিন না, এই যে নিচে ভিতরে গোল আছে, ইয়েস, হেক্সাক্লোরোবেনজিন, এটার নাম হবে হেক্সাক্লোরোবেনজিন। সো বেনজিন হেক্সাক্লোরাইড এবং হেক্সাক্লোরোবেনজিনের মধ্যে পার্থক্য কি, যে এটা আসলে আসলে বেনজিন না। ঠিক আছে, এই কারণে লাস্টে বেনজিন নাম আসে নাই। ঠিক আছে, বুঝতে পারতেছো, ওই যেহেতু বেনজিন না, ওই হলো সাইক্লোহেক্সেন, এই কারণে লাস্টে বেনজিন আসে নাই। নোমেনক্লেচারের ক্ষেত্রে কি হয় ভাই, লাস্টে আসল নাম আসে, আসল নামটা কি লাস্টে আসে না, যেমন নাইট্রোবেনজিন, মিথাইল বেনজিন, অ্যামিনো বেনজিন। ঠিক আছে, এখানে কি বেনজিন না, এই কারণে আগে বেনজিন বলছে, বেনজিন হেক্সাক্লোরাইড, মানে বেনজিনের সাথে যখন ক্লোরিনের বিক্রিয়া হবে তখন ক্লোরিন যুক্ত হয়ে যাবে, বেনজিন হেক্সাক্লোরাইড। সো C6H6, এটার নাম কি, এটার সংকেত কি হবে জানো, C6H6Cl6। কারণ কি, এখানে হাইড্রোজেন আসলে প্রতিস্থাপিত হয় নাই, বরঞ্চ বন্ডগুলি ভাঙা গিয়া জাস্ট ক্লোরিন যুক্ত হয়ে গেছে। এটা হলো সংযোজন বিক্রিয়া, এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, মাথায় রাখতে পারবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই দুজনের পার্থক্য জানতে হবে। একটা হলো BHC আর একটা হলো হেক্সাক্লোরোবেনজিন, HCB, BHC HCB। ঠিক আছে, মাথায় রাখতে পারবা। এবং বেনজিন হেক্সাক্লোরাইডকে আমরা কি বলি, গ্যামাক্সিন বলি,
বেনজিন হেক্সাক্লোরাইডকে আমরা কি বলি? গ্যামাক্সিন বলি। ওকে, মাথায় রাখতে পারবা? মাথায় রাখতে পারবা, ঠিক আছে। এবার টলুইনের কথা বলি। টলুইনের নাইট্রেশন আমরা দেখছি যে টলুইন কি করে, টলুইনের যদি নাইট্রেশন করো কনসেন্ট্রেটেড HNO3 এবং সাথে থাকবে কনসেন্ট্রেটেড H2SO4, তাই তো? তখন কি হয়, কম তাপমাত্রায় দিলে এখানে অর্থোপ্যারা নাইট্রোটলুইন উৎপন্ন হয়, তাই তো? অর্থোপ্যারা নাইট্রোটলুইন উৎপন্ন হয়। বাট আমি যদি বেশি তাপমাত্রা দিই, আমি যদি তাপমাত্রা বাড়ায় দিই বা হিট দিই, তখন কি হয়ে যায়, অর্থোপ্যারা পজিশনে সবগুলি পজিশন কি হয়ে যায়, অকিউপাই হয়ে যায়, সবগুলিতে নাইট্রোযুক্ত হয়ে যায় এবং উৎপন্ন হয় আমাদের শক্তিশালী বিস্ফোরক টিএনটি, তাই না? শক্তিশালী বিস্ফোরক টিএনটি উৎপন্ন হয়, ঠিক আছে। আর অন্যদিকে বেনজিনের সালফোনেশন, টলুইনের যদি সালফোনেশন করো কি হবে, এই যে আমাদের টলুইন, এই যে টলুইন, সালফোনেশনের জন্য কি করা লাগে, কনসেন্ট্রেটেড H2SO4 বা এটাও বলতে পারো ধূমায়িত H2SO4 বা আমরা বলতে পারি ওলিয়াম H2S2O7। সো এখানে কি হয়, আমাদের জাস্ট অর্থোপ্যারা অবস্থানে সালফোমূলক যুক্ত হয়ে যাবে, তাই না? এই যে প্যারা পজিশনে যুক্ত হলো একবার, অর্থ পজিশনে যুক্ত হলো একবার। আচ্ছা, এখন কথা হইলো যে ভাই কোনটা মেজর হবে, কোনটা বেশি উৎপন্ন হবে জানো? বেশি উৎপন্ন হবে হলো প্যারা প্রোডাক্ট। কেন প্যারাটা বেশি উৎপন্ন হবে? প্যারাটা মেজর হবে, মেজর বা অধিকাংশ বা প্রধান উৎপাদ বলতে পারি। প্রধান উৎপাদ আমাদের হবে হলো প্যারা। কেন প্রধান উৎপাদ, কেন প্যারা প্রোডাক্ট হবে? কারণ দেখো এই সালফার ট্রাইঅক্সাইড বড় গ্রুপ, এই মিথাইলও কিন্তু বড় গ্রুপ, সেখানে কি থাকে, স্টেরিক বাধা থাকবে, স্টেরিক হিন্ডারেন্স থাকবে। সো স্টেরিক হিন্ডারেন্স থাকতে এদিক থেকে যুক্ত হওয়াটা সালফার ট্রাইঅক্সাইডের জন্য টাফ হবে, এই কারণে কম উৎপন্ন হবে, ঠিক আছে, বাট কম উৎপন্ন হবে। বাট উল্টা দিকে প্যারা পজিশনে আক্রমণ করা কি ইজিয়ার, কারণ ওই দূরে, এখানে স্টেরিক বাধা কম। সো এই কারণে আমাদের প্রধান উৎপাদ কি হবে, প্যারা সালফো টলুইন, ঠিক আছে, ঠিক আছে, মাথায় রাখতে পারবে, এগুলো সিম্পল জিনিস আমরা দেখতেছি। এরপর বললো টলুইনের পার্শ্বশিকল জারণ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টলুইনের পার্শ্বশিকল জারণ, এখান থেকে কোয়েশ্চেন আসতে আসতে পাগল হয়ে যাবে। দেখো এটা আমাদের পরে লাগবেও, উই নিড দিস লেটার। ঠিক আছে, এটা আমাদের পরে লাগবে। সো এই যে টলুইন, সো টলুইনের সাথে যদি তুমি করো, টলুইনের সাথে যদি তুমি KMNO4 দাও, KMNO4 এর সাথে উত্তপ্ত করো, ঠিক আছে, অথবা তুমি করো কনসেন্ট্রেটেড HNO3 এর সাথে উত্তপ্ত করো, ঠিক আছে, তখন কি হয়ে যাবে, এই যে কনসেন্ট্রেটেড HNO3 এই কিন্তু জারক, আবার KMNO4 এও কিন্তু জারক। সো এদের সাথে উত্তপ্ত করলে উৎপন্ন হবে আমাদের বেনজোইক অ্যাসিড। কি উৎপন্ন হবে ভাই? বেনজোইক অ্যাসিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখা লাগবে, এটা আমাদের মাথায় রাখা লাগবে। এবং বেনজিনের সাথে ধরো এখানে ধরো টলুইন আছে, ধরো CH2CH3, টলুইনের জায়গায় এখানে কি আছে, প্রোপাইল মূলক আছে। সো এক্ষেত্রেও যদি তুমি KMNO4 এর সাথে উত্তপ্ত করো, তাহলে কি হবে জানো, এখানেও আমাদের বেনজোইক অ্যাসিড উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? বেনজোইক অ্যাসিড উৎপন্ন হবে। বাট এই যে বাকি দুজন, এই দুজনের কি হবে, এই দুজন হয়ে যাবে হলো কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, জারিত হইলে এই দুজন কি হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে। ওকে, মাথায় রাখতে পারবা যে এখানে মিথাইল মূলক বা অ্যালকাইল মূলক থাকলে, বেনজিনের সাথে অ্যালকাইল মূলক থাকলে, একে যদি KMNO4 এর সাথে উত্তপ্ত করো, তাহলে পার্শ্ব শিকল যেটা সে জারিত হয়ে যাবে, আর বাকিরা কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যাবে। মাথায় রাখতে পারবা, এটা আসবে কিন্তু, এটা আসবে। আচ্ছা, এরপর টলুইনের আরেকটা জিনিস আছে, টলুইনের পার্শ্ব শিকল প্রতিস্থাপন বিক্রিয়াও আছে। কি আছে ভাই? টলুইনের কিন্তু পার্শ্ব শিকল প্রতিস্থাপন বিক্রিয়া আছে। চলো একটু দেখি। যেমন টলুইনের পার্শ্ব শিকল প্রতিস্থাপন। সো এই যে টলুইন, এই যে আমাদের টলুইনের সাথে যদি সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া দাও, তাহলে আমাদের মনে আছে না, একটা হাইড্রোজেন চলে যাবে, হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন এসে পড়বে, এক্স্যাক্টলি। সো হাইড্রোজেন চলে যাবে একটা, হাইড্রোজেনের জায়গায় এসে পড়বে ক্লোরিন এসে পড়বে।
বুঝতে পারতেছো? এরপর আরেকবার যদি করো সূর্যালোকের উপস্থিতিতে, সেকেন্ড স্টেপে কি হবে, এই যে হাইড্রোজেন চলে যাবে, হাইড্রোজেনের জায়গায় এসে পড়বে ক্লোরিন। সো এখানে একটা হাইড্রোজেন চলে গেল, আরেকটা হাইড্রোজেন চলে যাবে, সো CH Cl2 উৎপন্ন হবে। ঠিক আছে, এরপর তুমি যদি আবার সূর্যালোকের উপস্থিতিতে মানে আরেকটা স্টেপ যাও, আরেক ধাপ আগাও, তখন আমাদের উৎপন্ন হবে CCl3 হাইড্রোজেন চলে যাবে, আর সাথে কি যুক্ত হবে, সাথে যুক্ত হবে হলো একটা ক্লোরিন যুক্ত হয়ে যাবে, হাইড্রোজেন চলে যাবে, হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এটারে আমরা বলি হলো টলুইন। ঠিক আছে, এটারে আমরা বলি বেনজাইল ক্লোরাইড। কি ভাই, আপনি এতদিন পরে এটারে বেনজাইল ক্লোরাইড বলতেছেন, তাহলে এটা কি? এটা যদি বেনজাইল ক্লোরাইড হয়, এটা কি তাহলে? এটা কি? এটা হলো ফিনাইল ক্লোরাইড। ঠিক আছে, এটা হলো ফিনাইল ক্লোরাইড। আমি দেখাইতেছি, দাঁড়াও। ক্লোরাইড, ফিনাইল ক্লোরাইড, এটা হলো বেনজাইল ক্লোরাইড, এটা হলো বেনজাল ক্লোরাইড, এটা হলো বেনজো ক্লোরাইড। মাথায় রাখতে হবে, তিনোটা নামই মাথায় রাখতে হবে। বেনজাইল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড, ক্লোরাইড। কেন বলে এগুলি বেনজাইল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড, এবং এটা হলো আমাদের বেনজো ক্লোরাইড। কেন বলে এটা আমি দেখাইতেছি, দাঁড়াও। বেনজো ক্লোরাইড, ঠিক আছে, বেনজাইল, বেনজাল, বেনজো, আর এটার আমরা কি বলি, ফিনাইল বলি। হালকা করে একটু দেখাই দিই, এই যে দেখো, এটা হলো আমাদের ফিনাইল। এই যে এখানে কোনো একটা গ্রুপ যদি থাকে, এই গ্রুপটা আমরা বলি ফিনাইল। ফিনাইল, বা এটার এভাবেও লেখে জানো, পিএইচ হিসেবে লেখে, পিএইচই। আমরা যেরকম অ্যারাইল পড়ছি না, অ্যারাইল এভাবে লেখে, এরকম এটারে পিএইচ হিসেবে লেখে। ঠিক আছে, এটা হলো বেনজাইল ক্লোরাইড। ঠিক আছে, আর বেনজাল কোনটা, সরি, এটা হলো ফিনাইল। এরপর হলো বেনজাইল, হলো এই যে এটা CH2 থাকবে, সাথে এখানে একটা কোনো গ্রুপ থাকবে, এটা আমরা বলি বেনজাইল। ঠিক আছে, বেনজাইল। এর পরেরটারে আমরা বলি বেনজাল, CH। বেনজাইল দুইটা ফাঁকা থাকলে, মিথাইলের পর দুইটা ফাঁকা থাকলে বেনজাল, এবং তিনটা ফাঁকা থাকলে ওইটার আমরা বলি বেনজো। তিনটা ফাঁকা থাকলে কি বলি, বেনজো। এই C একটা, দুইটা, তিনটা ফাঁকা থাকলে বলি বেনজো। মাথায় রাখতে পারবা, বেনজাইল, বেনজাল, বেনজো। আর এটার আমরা কি বলি, ফিনাইল, এবং এটারে পিএইচ হিসেবেও লিখতে পারো এইভাবে। ঠিক আছে, পিএইচ হিসেবে কি করতে পারবে, এইভাবে লিখতে পারবা। ওকে, কেন বেনজাইল বলে, কেন বেনজো বলে, এগুলি আমরা এখন দেখবো। দেখো, এই বেনজাল এখানে কেন বলে, এই CH Cl2, আবার এখানে CH2Cl, আবার এখানে CCl3। চলো একটু দেখি হালকা করে। হ্যাঁ, ওকে, CH2Cl, তাই তো? সো একে যদি তুমি KOH এর সাথে যুক্ত করে দাও, ঠিক আছে, অ্যাকুয়াস KOH এর সাথে যুক্ত করে দাও, কি হবে বলো তো? প্রতিস্থাপন বিক্রিয়া হবে, এবং প্রতিস্থাপন বিক্রিয়া কি উৎপন্ন হবে, CH2OH। ঠিক আছে, এটার আমরা বলি বেনজাইল অ্যালকোহল, বেনজাইল অ্যালকোহল। ওকে, আচ্ছা, এবার এই CHCl2 এর সাথে যদি তুমি অ্যাকুয়াস KOH এর বিক্রিয়া দাও, ঠিক আছে, অ্যাকুয়াস KOH এর বিক্রিয়া দাও, বা এটার আমরা বলি হলো আর্দ্র বিশ্লেষণ, ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ, ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ করো, তখন এই যে এখানে পানিও দিতে পারো। ঠিক আছে, অ্যাকুয়াস মানেই আসলে পানি আছে। সো ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ যদি করো, এখানে কি হবে, দুইটা ক্লোরিনের জায়গায় দুইটা OH এসে পড়বে, প্রতিস্থাপন বিক্রিয়া হবে এখানে, তাই না? দুইটা OH এর সাথে জায়গায় কি এসে পড়বে, দুইটা Cl এর জায়গায় দুইটা OH এসে পড়বে। সো এখানে কি উৎপন্ন হবে, দেখো, CH, এখানে একটা OH, এখানে একটা OH। আচ্ছা, জেমিনাল হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, তাই না ভাইয়া? জেমিনাল হাইড্রোক্সাইড। এবং আমরা কি জানি বলো তো, আমরা কি জানি, যে একই কার্বনে দুইটা হাইড্রোক্সাইড কখনো কি সহ্য হয় না, জেমিনাল হাইড্রোক্সাইড কখনো কি হয় না, স্টেবল হয় না, তখন কি হয়, পানি বের হয়ে যায়, তাই না? তখন কি হয়, পানি বের হয়ে যায়। সো একজনের থেকে OH যায়, আরেকজন থেকে হাইড্রোজেন যায়, তাই না? একজন থেকে OH যায়, আরেকজন থেকে হাইড্রোজেন যায়, এবং কি হয়, আমাদের পানি বের হয়ে যায়। একজন থেকে হাইড্রোজেন বাইর হয়, আরেকজন থেকে OH বাইর হয়, এবং কি হয়, পানি বের হয়ে যায়, তাই না? পানি বের হয়ে যায়, এই যে পানি বের হয়ে গেল, পানি বের হয়ে গেল, এবং উৎপন্ন হয় কি, দেখো, কার্বনের সাথে H আছে, আর এই যে অক্সিজেনটা আছে একা, ওই করে ফেলবে ডাবল বন্ড, ওই করে ফেলবে কি, ডাবল বন্ড, এবং এটার আমরা কি বলি বলতো, বেনজালডিহাইড বলি, বেনজালডিহাইড বলি। সো এইটারে আদ্র বিশ্লেষিত করলে যেহেতু বেনজালডিহাইড আসে, এই কারণে আমরা বলি এটারে বেনজাল ক্লোরাইড। ঠিক আছে, মানে এটা থেকে যেহেতু অ্যালডিহাইড আসতেছে, এই কারণে এটার নাম কি, বেনজাল ক্লোরাইড, এটারে আমরা বলি বেনজালডিহাইড।
তাই না, বেনজাল ডিহাইড। এটার আমরা কিন্তু সিএইচও বলতে পারি, তাই তো, এটা আমরা কি বলি, সিএইচও, তাই না? বুঝতে পারতেছো? এরে আদ্র বিশ্লেষিত করলে যেহেতু বেনজালডিহাইড পাইতাছি, এই কারণে এটারে আমরা কি বললাম, বেনজাল ক্লোরাইড। আচ্ছা, তাহলে বেনজোর ক্ষেত্রে কি হবে? বেনজোর ক্ষেত্রে কি হবে? ওয়েল, বেনজোইক অ্যাসিড হবে, এই কারণে এটারে বেনজো বলে। এই যে দেখো, দেখলেই বুঝতে পারবা। মারাত্মক স্লো ভাই, মারাত্মক স্লো। আচ্ছা হ্যাঁ, ওকে, ঠিক আছে। এই যে এটা হলো আমাদের বেনজিন। সো এখানে হয়ে গেছে আমাদের CCl3 এর সাথে যদি অ্যাকুয়াস KOH বা ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করো, তখন কি হবে, এখানে তিনটা ক্লোরিনের জায়গায় তিনটা OH আইসা পড়বে। সো তিনটা ক্লোরিনের জায়গায় তিনটা OH আইসা বললো, এই যে এখানে একটা OH, এরপর হলো এখানে একটা OH, এখানে একটা OH। সো আমরা জানি যে জেমিনাল হাইড্রোক্সাইড কখনো একসাথে থাকতে পছন্দ করে না, তাই না? জেমিনাল হাইড্রোক্সাইড কখনো কি হয় না, স্টেবল হয় না। আমরা বলছিলাম একই কার্বনে থাকলে এটারে কি বলে, জেমিনাল বলে। সো জেমিনাল হাইড্রোক্সাইড স্টেবল না, সো এক জায়গা থেকে OH যাবে, এক জায়গা থেকে H যাবে। সো এক জায়গা থেকে OH গেল, এক জায়গা থেকে H গেল, পানি বের হয়ে গেল। সো পানি বের হয়ে গেল, এই যে পানি বের হয়ে গেল, ভালো কথা, পানি বের হয়ে গেল, এবং থাকলো কি, এই যে অক্সিজেন, এই অক্সিজেন করে ফেললো ডাবল বন্ড, অক্সিজেন করে ফেললো কি, ডাবল বন্ড, এই যে সি ডাবল বন্ড, আর এখানে আসে হলো OH, ডাবল বন্ড করে ফেললো, এবং এখানে কি আসলো, সি ডাবল বন্ড ও OH। এটারে কি বলে জানো, এটার কিন্তু এই যে COH মূলক, এটা কিন্তু COH মূলক। খেয়াল করে দেখো, এক জায়গা থেকে OH গেল, এক জায়গা থেকে H গেল, তাহলে এখানে অক্সিজেন ডাবল বন্ড থাকলো, আর এখানে OH থাকলো। এটারই কি আমরা সি ডাবল বন্ড ও OH বলি না, সি ডাবল বন্ড ও OH। এটাই কি আমাদের কার্বক্সিলিক অ্যাসিড মূলক না, এটাই কি আমাদের কার্বক্সিলিক অ্যাসিড মূলক না? এক্স্যাক্টলি। সো এটারে আমরা বলি বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। এই কারণে এটারে আমরা বলি হলো বেনজো, এই যে বেনজো, প্রথম নাম থেকে বেনজো ক্লোরাইড, বেনজো ক্লোরাইড, ঠিক আছে, ঠিক আছে। এই যে বেনজাল ক্লোরাইড, বেনজালডিহাইড, বেনজো ক্লোরাইড, বেনজোইক অ্যাসিড, বেনজো ক্লোরাইড, বেনজোইক অ্যাসিড। বুঝতে পারছো? আমার মনে হয় এরপর থেকে আর তুমি ভুলবা না সহজে, ঠিক আছে? অনেকে এগুলি মুখস্থ করার চেষ্টা করে, সব ভুললা খায়া বইসা থাকে, বাট এখানে কি হইতাছে, বেনজো ক্লোরাইড, বেনজোইক অ্যাসিড। এটারে আদ্র বিশ্লেষণ করলে যেহেতু বেনজোইক অ্যাসিড পাইতাছি, এই কারণে এটার আমরা কি বলি, বেনজো ক্লোরাইড। মাথায় রাখতে পারবা, মাথায় রাখতে পারবা এটা। এরপরে তোমাকে বললো সালফোবেনজিন। ভাই সালফোবেনজিন কেমনে বানায়? এই যে বেনজিনের সাথে কি কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে দিলেই হয়ে গেছে সালফোবেনজিন, শেষ। সালফোবেনজিন SO3H, সালফোবেনজিন। এবার তোমারে বললো যে ভাইয়া সালফোবেনজিনের তুমি ক্লোরিনেশন করো, CH3Cl, এরপর অ্যানহাইড্রাস AlCl3, উৎপন্ন হবে কি ভাইয়া, ওই কি মেটা, মেটা নির্দেশক, সো মেটা সালফোটোলুইন, ঠিক আছে? মাথায় রাখতে পারবা, এগুলি খুবই সিম্পল জিনিস, এগুলি পারবা, এগুলি পারবা। আচ্ছা, অ্যানিলিনের কিন্তু ঝামেলা আছে, বুঝছো? অ্যানিলিন ফিরালক্রাফট বিক্রিয়া দেয় না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখা লাগবে যে অ্যানিলিন does not give Friedel-Crafts reactions, ঠিক আছে? Friedel-Crafts reaction কোন ধরনের ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়াই দেয় না অ্যানিলিন। কেন দেয় না জানো? কেন দেয় না জানো? এই যে অ্যানিলিনের কথা যদি বলি, এই যে এটা হলো বেনজিন, বেনজিনের সাথে এই যে অ্যামিনো, তাই তো? এটা হলো অ্যানিলিন, এবং এখানে কি আছে, একটা সুন্দর মতো লোন পেয়ার আছে, ভালো কথা। সো এখানে এই যে CH3Cl এর সাথে অনাদ্র অ্যানহাইড্রাস AlCl3 যদি দাও, তাহলে কি হবে জিনিসটা, এই যে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা হলো লুইস অ্যাসিড। সো অর কি লাগবে, লোন পেয়ার। সো অ্যানিলিন কি করবে জানো? অ্যানিলিন হলো এই যে সুন্দর মতো AlCl3 এর লোন পেয়ার দিয়ে দিবে, AlCl3 এর কি দিয়ে দিবে, লোন পেয়ার দিয়ে দিবে, এবং অ্যানিলিনিয়াম আয়ন গঠন করবে। কি করবে, এই যে অ্যানিলিনিয়াম আয়ন গঠন করবে, এই যে এই যে হাইড্রোজেন অ্যানিলিনিয়াম আয়ন গঠন করবে, এই যে এই আয়ন গঠন করবে। সো এখানে কি হবে, নো রিঅ্যাকশন, কোনো রিঅ্যাকশনই হবে না, মানে তুমি যেটা চাইতেছিলে ওটা উৎপন্ন হবে না। সো রিঅ্যাকশনটা কি, বন্ধ হয়ে গেল না? তোমার
ইলেকট্রোফাইলই উৎপন্ন হইতে পারে না। এখানে যে CH3 প্লাস উৎপন্ন হওয়ার কথা ছিল, CH3 প্লাস উৎপন্ন হবে না। কেন হবে না? কারণ অ্যানিলিন কি করতেছে, অ্যানিলিন AlCl3 রে নিজের লোন পেয়ার দিয়ে দিতেছে এবং বিক্রিয়া কি করতেছে, থামাই দিতেছে। সিম্পল জিনিস, হ্যাঁ। সো এই কারণে কিন্তু অ্যানিলিন ডাজ নট গিভ ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন, ঠিক আছে। অ্যানিলিন কোনো ধরনের ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দিবে না। তাহলে তাইলে তাই ভাই এরকম মুখ আটকে গেলে হবে? তো অ্যানিলিন কি করবে তাইলে? অ্যানিলিন কি করবে? অ্যানিলিন নরমালি বিক্রিয়া দিতে পারবে ব্রোমিনের সাথে। যেমন এই যে অ্যানিলিনকে যদি তুমি ব্রোমিনের সাথে বিক্রিয়া দাও তোমার অ্যাকুয়াস দ্রবণে, তাই না? জলীয় দ্রবণে ব্রোমিনের সাথে যদি বিক্রিয়া দাও তাহলে কি হবে? জাস্ট কিছুই না, অ্যানিলিন হলো আমরা জানি যে অর্থপ্যারা নির্দেশক। সো অর্থপ্যারা অবস্থানে কি হবে? ব্রোমিন যুক্ত হয়ে যাবে। বাট যেহেতু ওই সক্রিয়কারী মূলক, দেখো ওই কি ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করতেছে, সো ওই সক্রিয়কারী মূলক, এই কারণে ব্রোমিন এক জায়গায় যুক্ত না হয়ে তিনও জায়গায় যুক্ত হয়ে যাবে। ব্রোমিন কি করবে? এক জায়গায় যুক্ত না হয়ে তিনও জায়গায় যুক্ত হয়ে যাবে। এবং এইটার হলদে সাদা অধক্ষেপ আসবে। কি আসবে? হলদে সাদা অধক্ষেপ। ঠিক আছে। এবং এটা দিয়ে কিন্তু আমরা অ্যানিলিন শনাক্ত করি। এটা অ্যাকচুয়ালি অ্যানিলিন শনাক্তকারী একটা বিক্রিয়া, যে অ্যানিলিনকে তুমি ব্রোমিনের জলীয় দ্রবণে যদি নাও তাহলে কি হয়? হলদে সাদা অধক্ষেপ দেখা যায়। সো এটার নাম কি হইতে পারে? এটার নাম হইতে পারে হলো 246 ট্রাইব্রোমো অ্যানিলিন, ঠিক আছে। সো অ্যানিলিন কিন্তু বিক্রিয়া দেয় না ভাই, বইলা দিলাম। অ্যানিলিন কি করে না? অ্যানিলিন কিন্তু তোমার ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দেয় না। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। অ্যানিলিন কেন ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দেয় না? কারণ ওই কি করে? নিজের লোন পেয়ারটা AlCl3 রে দিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা, এবার অ্যানিলিনের আরো ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন আছে, সেটা হলো অ্যানিলিনের সালফোনেশন এবং নাইট্রেশন। অ্যানিলিনের কি ভাই? সালফোনেশন আর নাইট্রেশন। দেখো সালফোনেশন পরে, আগে নাইট্রেশনটা দেখাই। হ্যাঁ, অ্যানিলিনের নাইট্রেশন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের ইয়ারে বুয়েটে আসছিল। সো অ্যানিলিনকে যদি নাইট্রেশন করো, অ্যানিলিনে কি আছে? এই যে NH2 আছে, NH2 লোন পেয়ার আছে। সো নাইট্রেশন কেমনে করে? থাকে হলো কনসেন্ট্রেটেড HNO3 এবং থাকে হলো কনসেন্ট্রেটেড H2SO4। ভালো কথা। এটা হলো আমাদের অ্যানিলিনের নাইট্রেশন করার জন্য যা লাগে। সো নাইট্রেশন করলে আমরা জানি যে অ্যানিলিন হলো অর্থপ্যারা নির্দেশক। সো এখানে কি হবে? অর্থ পজিশনে নাইট্রোযুক্ত হবে আর প্যারা পজিশনে নাইট্রোযুক্ত হবে, তাই না? কিন্তু এক্সপেরিমেন্টালি কি দেখা গেল জানো? এক্সপেরিমেন্টালি দেখা গেল যে এই দুইটা বিক্রিয়ার উৎপন্ন হইতেছে, ঠিক আছে, উৎপন্ন হইতেছে, বাট একটা সিগনিফিকেন্ট পোর্শনে তোমার ইয়া উৎপন্ন হইতেছে, মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন হইতেছে। কি উৎপন্ন হইতেছে? সিগনিফিকেন্ট পোর্শনে মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন হইতেছে। সো এক্সপেরিমেন্টালি কি দেখা যায় বলি তোমারে? সবচেয়ে বেশি উৎপন্ন হয় হলো প্যারা নাইট্রোটলুইন, সবচেয়ে বেশি, মানে 50% প্লাস উৎপন্ন হয় হলো প্যারা নাইট্রোটলুইন। এক্সাক্ট ভ্যালুগুলি আমার মনে নাই, 50% প্লাস উৎপন্ন হয় প্যারা নাইট্রোটলুইন। এরপর তোমার মাথায় আসা উচিত যে যেহেতু এটা অর্থপ্যারা নির্দেশক, সো এইটা হয়তো বাকিটুক এটা উৎপন্ন হওয়ার কথা না, বাকিটুক উৎপন্ন হয় হলো এইটা, ওই যে মেটা নাইট্রোটলুইন 40% প্লাস উৎপন্ন হয়, 50% প্লাস উৎপন্ন হয় প্যারা নাইট্রোটলুইন, আর 40% প্লাস উৎপন্ন হয় হলো মেটা নাইট্রোটলুইন। আর অল্প পরিমাণ, ভেরি অল্প পরিমাণ অর্থ নাইট্রোটলুইন। এটা হলো মানে এটা আমরা বলি ট্রেস বা অতি অল্প, মানে এটা যে আছে এটার একটা রেশ আছে, ট্রেস আছে, ঠিক আছে। সবচেয়ে বেশি উৎপন্ন হয় প্যারা নাইট্রোটলুইন, বাট একটা হিউজ পোর্শন কিন্তু দেখো 40% প্লাস কিন্তু এখানে তোমার মেটা নাইট্রোটলুইন উৎপন্ন হইতেছে। বইয়ে ভুল আছে, বুঝছো? বইয়ে দেখা যায় মেটা নাইট্রোটলুইন উৎপন্ন হবে না, এটা কিন্তু ঠিক না। এখানে 40% প্লাস মেটা নাইট্রোটলুইন উৎপন্ন হবে। স্টিল প্যারা প্রোডাক্ট মেজর হইতেছে, যেটা হওয়ার কথা ছিল ওইটা হইতেছে, বাট সিগনিফিকেন্ট পোর্শন মেটা নাইট্রোটলুইন উৎপন্ন হইতেছে। এটা রিজনটা কি হইতে পারে? এটা রিজন হলো
এখানে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হয়। এই যে এটা কি সালফিউরিক অ্যাসিড, সো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যে আছে এখানে, এখানে কি আছে আসলে, এটা হলো একটা অ্যাসিডিক দ্রবণ, তাই না? অ্যাসিডিক দ্রবণ, তাই তো? সো রিজন হলো এই যে অ্যাসিডিক দ্রবণ, অ্যাসিডিক দ্রবণে, আচ্ছা অ্যাসিডিক দ্রবণে যে H+ আছে, এই H+ এর সাথে অ্যানিলিন যুক্ত হয়ে যেতেছে। কি হইতেছে দেখো, এই যে অ্যানিলিন, অ্যানিলিন কি করতেছে, এই H+ রে লোন পেয়ার দিয়ে দিতেছে। অ্যানিলিন কি করতেছে, H+ এর সাথে যুক্ত হইতেছে, সোজা কথা। ও হলো ক্ষার, যে H+ গ্রহণ করে সে কি ক্ষার বলে না, তাকে ব্রনস্টেড লরি ক্ষার বলে। সো এই যে H+ গ্রহণ করলো, H+ গ্রহণ করে উৎপন্ন করলো অ্যানিলিনিয়াম আয়ন, এই যে NH3+ আয়ন। এখন ওর লোন পেয়ার নাই, তার উপর ওই পজিটিভ, ও এবার কি করবে, বেনজিন থেকে ইলেকট্রন টানা শুরু করবে না? বেনজিন থেকে কি করবে, ইলেকট্রন টানা শুরু করবে। সো বেসিক্যালি কি উৎপন্ন হয়, অ্যাসিডিক দ্রবণে, অ্যাসিডিক দ্রবণে এই অ্যানিলিন অ্যাসিডিক দ্রবণে H+ এর সাথে যুক্ত হয়ে অ্যানিলিনিয়াম আয়ন গঠন করে, অ্যানিলিনিয়াম আয়ন গঠন করে, অ্যানিলিনিয়াম আয়ন গঠন করে। এই আয়ন হলো আমাদের মেটা নির্দেশক। এই আয়নটা কি, মেটা নির্দেশক। সো এই অ্যানিলিনিয়াম আয়ন হলো মেটা নির্দেশক। এই কারণে একটা সিগনিফিকেন্ট পোরশন মেটা উৎপাদ উৎপন্ন হইতেছে, একটা সিগনিফিকেন্ট পোরশন কি হইতেছে, মেটা উৎপাদ উৎপন্ন হইতেছে। বুঝতে পারছো? অ্যানিলিনের নাইট্রেশন করলে 50% প্লাস হইলো তোমার প্যারানাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয়, আর কিছু পরিমাণ কি 40% প্লাস হইলো মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয়। সো এই যে উৎপন্ন হইতেছে 40% প্লাস, এটা রিজন হলো যে এই যে অ্যাসিডিক দ্রবণে H+ গ্রহণ করে অ্যানিলিনিয়াম আয়ন গঠন করে। দেখো অ্যানিলিনিয়াম পজিটিভ, সো এই যেহেতু পজিটিভ, আবার লোন পেয়ারও নাই, লোন পেয়ার দিয়ে দিছে আরে, সেই কারণে কি করবে, বেনজিন থেকে ইলেকট্রন টানা শুরু করবে এবং বেনজিনকে নিষ্ক্রিয় করে দিবে এবং কি মেটা নির্দেশক হিসেবে কাজ করবে, মেটা নির্দেশক হিসেবে কাজ করবে। এই কারণে 40% প্লাস হলো আমাদের মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয়। এখন কথা হলো ভাইয়া, কিভাবে আমি অর্থপ্যারাটা কিভাবে বের করতে পারি, মানে মেটা উৎপাদ আমি চাচ্ছি না, আমি মেটা উৎপাদ কি চাচ্ছি না। সো হাউ টু ফিক্স দ্যাট, ফিক্স এটা আমরা কিভাবে ফিক্স করতে পারি, সমাধান, সমাধান কি হতে পারে, এই যে অ্যানিলিন, অ্যানিলিন এখানে আমরা দেখছো, আমরা আবার অ্যামিন চ্যাপ্টারে বিক্রিয়াতে চলে যেতেছি। এখানে কি হবে দেখো, এই অ্যানিলিনের সাথে, অ্যানিলিনের সাথে যদি তুমি CH3COCl এটার নাম কি বলো তো, এটা হলো ইথানোইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া দাও, ইথানোইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া দাও, অথবা আমরা বলি ইথানোয়িক অ্যানহাইড্রাইড, ইথানোয়িক অ্যানহাইড্রাইড প্লাস HCl, এটাও এটার সাথেও বিক্রিয়া দিতে পারো, অথবা CH3COCl এর সাথে যদি বিক্রিয়া দাও, তাহলে কি উৎপন্ন হবে জানো, তাহলে উৎপন্ন হবে, দেখাই আমি তোমার একটু এটারে নিচে দেখাই। সো এই যে অ্যানিলিন, অ্যানিলিনের NH এর সাথে আমাদের যুক্ত হবে হলো, এর সাথে আমাদের যুক্ত হবে হলো Cl, C ডাবল বন্ড ও CH3, এই যে Cl, C ডাবল বন্ড ও CH3। সো এই যে অ্যানিলিন, অ্যানিলিনের হাইড্রোজেনের সাথে HCl যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, অ্যানিলিনের হাইড্রোজেনের সাথে HCl যুক্ত হয়ে যাবে, HCl উৎপন্ন হবে, আর সাথে কি এই COCH3 যুক্ত হয়ে যাবে, উৎপন্ন হবে হলো NHCOCH3, বা আমরা বলতে পারি N অ্যাসিটো, অ্যাসিটো, এই যে এটার আমরা অ্যাসিটোমূলক বলি না, ইয়েস N অ্যাসিটো অ্যানিলিন, অ্যানিলিন, বা এটার আমরা বলি হলো অ্যাসিট্যানিলাইড, অ্যাসিট্যানিলাইড, অথবা এটার আমরা বলি অ্যাসিট্যানিলাইড, অ্যাসিট্যানিলাইড। এবার এই যে অ্যাসিট্যানিলাইড, এই অ্যাসিট্যানিলাইডের নাইট্রেশন করলে কি উৎপন্ন হবে জানো, এই অ্যাসিট্যানিলাইডের যদি নাইট্রেশন করো, তখন তখন এই যে লোন পেয়ার ওই আর দিতে পারবে না, তখন ওই লোন পেয়ার দিতে পারবে না, কারণ ওই যদি লোন পেয়ার দিতে চায়, এখানে তো বাধা দানকারী একজন আছে বৈশা, এই যে বাধা দানকারী একজন এসে বৈশা আছে, তাই না, ওই লোন পেয়ার দিতে যাবে, ওই হাইড্রোজেনের লোন পেয়ার দিতে যাবে, তখন এই আইসা বাধা দিবে, এসে বাধা দিবে, কারণ ওই যে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, সো ওই মাইনাস এম এফেক্ট দিতেছে, এই কারণে ওই কি করতে পারবে না, হাইড্রোজেনটি ইলেকট্রন দিতে পারবে না, হাইড্রোজেন ইলেকট্রন দিতে পারবে না, এই কারণে কি হবে না, অ্যানিলিনিয়াম আয়ন গঠন করতে পারবে না। এইবার নাইট্রেশন যদি করো, তখন অর্থপ্যারা উৎপাদ উৎপন্ন হবে। এখন কি উৎপন্ন হবে, অর্থপ্যারা উৎপাদ। সো এই যে অর্থ অবস্থানে নাইট্রোযুক্ত হয়ে গেল, আর প্যারা অবস্থানে নাইট্রোযুক্ত হয়ে গেল। সো অর্থ আর প্যারা অবস্থানে, কিরে আমি মেটাতে কেন দিলাম, হ্যাঁ অর্থ নাইট্রো অ্যাসিটানিলাইড এবং প্যারানাইট্রো অ্যাসিটানিলাইড উৎপন্ন হবে,
অর্থো নাইট্রো অ্যাসিড অ্যানিলাইড উৎপন্ন হবে, আর কি উৎপন্ন হবে? প্যারা নাইট্রো অ্যাসিড অ্যানিলাইড উৎপন্ন হবে। এখন কথা হলো ভাইয়া এখানে তো অ্যানিলিনের নামগন্ধ দেখতেছি না, আরে কিছুই না। এবার তুমি যদি অ্যাসিডিফাই করে দাও বা আদ্র বিশ্লেষণ করো তাহলে তুমি আবার অ্যানিলিন ব্যাক পাবা। কি করলে? আদ্র বিশ্লেষণ করলে তুমি অ্যানিলিন ব্যাক পাবা। ঠিক আছে, এখানে আমরা কি করব? আদ্র বিশ্লেষণ করে দিব। হ্যাঁ, সো এখানে আদ্র বিশ্লেষণ করে দিব HCl, অ্যাসিডিফাই করে দিলাম। সো অ্যাসিডিফাই করে দিলে এটা এটা এখান থেকে উৎপন্ন হয়ে যাবে তোমার কি বলে, হ্যাঁ এটা বের হয়ে যাবে এবং উৎপন্ন হবে আমাদের এই যে অর্থোনাইট্রো অ্যানিলিন এবং প্যারানাইট্রো অ্যানিলিন। ঠিক আছে, অর্থোনাইট্রো অ্যানিলিন এবং কি উৎপন্ন হবে? প্যারানাইট্রো অ্যানিলিন। এবং এটা যদি অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ করো এটা উৎপন্ন হয়ে যাবে কার্বক্সিলিক অ্যাসিড। কিভাবে হবে এগুলি আমরা পরে করব ভাই, এটা পরের চ্যাপ্টারে পড়া, তো আগের চ্যাপ্টারে ইনারা দিয়ে দিছে, বইয়ের অর্ডারিং ঠিক নাই। সো অ্যানিলিনের সাথে আমরা কি করব? CH3COCl যুক্ত করব। যুক্ত করার কারণে কি হবে? এখানে আমাদের এই যে NHCOCH3 N অ্যাসিটো অ্যানিলিন, N অ্যাসিটো অ্যানিলিন বা এটার আমরা বলি অ্যাসিড অ্যানিলাইড উৎপন্ন হবে। এবার যদি নাইট্রেশন করো তখন এখানে নাইট্রো অর্থপ্যারা অবস্থানে নাইট্রো যুক্ত হবে, অর্থপ্যারা অবস্থানে নাইট্রো যুক্ত হবে। সেকেন্ড স্টেপে এখন কথা হলো এটা তো অ্যানিলিন না ভাই, অ্যানিলিন না। সো আমি কি করলাম? H+ দিয়ে দিলাম, অ্যাসিডিফাই করে দিলাম বা আদ্র বিশ্লেষণ করলাম আর কি, অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ করলে এখানে আমাদের এই যে এটা ভাঙা যাবে, ভাঙা এখানে অ্যানিলিন উৎপন্ন হবে আর এখানে কি CH3COH উৎপন্ন হবে। ঠিক আছে, সো এইটা হলো আমাদের বিক্রিয়া। ঠিক আছে, মাথায় রাখতে পারবা, মাথায় রাখতে পারবা। বইয়ে এই যে কঠিন বিক্রিয়াটা দিয়ে রাখছে, এটা কি এটা তোমার মাথায় ঢুকবে ভাই? বরঞ্চ CH3COCl দিয়ে দিবা পরীক্ষার হলে। ওকে, ইথানল ক্লোরাইড। ওকে, মাথায় রাখতে পারবা, মাথায় রাখতে পারবা। আচ্ছা ভাইয়া এখানে আদ্র বিশ্লেষণ কেমনে হইলো আমি যদি একটু হালকা দেখাই দিই হুদাই, আমি কেন তোমাকে কষ্ট দিব। সো এই যে NH, এই যে C ডাবল বন্ড O CH3 এর যদি আদ্র বিশ্লেষণ করো, আদ্র বিশ্লেষণ মানে কি আসলে? আদ্র বিশ্লেষণ মানে হলো পানির সাহায্যে বিশ্লেষণ, তাই না? পানির সাহায্যে বিশ্লেষণ, তাই তো? আচ্ছা, এই কার্বন আর নাইট্রোজেনের মধ্যে কে কে নেগেটিভ, মানে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? নাইট্রোজেনের। সো ডেল্টা মাইনাস, আর এখানে কি হবে? ডেল্টা প্লাস, তাই না? ডেল্টা মাইনাস আর কি হবে? ডেল্টা প্লাস। আর পানির কথা যদি চিন্তা করি, পানি আসলে কি? পানি হলো আমাদের HOH, তাই না? সো হাইড্রোজেন হলো ডেল্টা প্লাস, ও হলো ডেল্টা মাইনাস, তাই তো? সো প্লাসের সাথে মাইনাস যুক্ত হবে, মাইনাসের সাথে প্লাস যুক্ত হবে, এইটাই হয় বেসিক্যালি আদ্র বিশ্লেষণে কি হয়, এটাই হয়। ওকে, আমি এটা একটু বাঁকায় লিখি। আচ্ছা না, এইভাবেই থাকুক। ঠিক আছে, মাথায় রাখতে পারবা কি হবে? মাইনাসের সাথে প্লাস, প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে প্লাস, প্লাসের সাথে মাইনাস। এই যে এই বিক্রিয়া, এটা ভেঙে যাবে, এটা ভেঙে যাবে। নাইট্রোজেন হলো আমাদের মাইনাস, সো মাইনাসের সাথে প্লাস, আর এই যে প্লাস, প্লাসের সাথে মাইনাস, OH মাইনাস যুক্ত হয়ে যাবে এবং উৎপন্ন হবে কি? এখানে NH2, আর এখানে তো আমাদের নিচে NO2 আছেই, আর এখানে উৎপন্ন হয়ে যাবে CH3 C ডাবল বন্ড O, এখানে OH, এই যে বেনজোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। বুঝতে পারছো? আদ্র বিশ্লেষণ আমরা এইভাবেই করি। হ্যাঁ, আদ্র বিশ্লেষণ আমরা এইভাবেই করি। এই যে আরেকবার একটু দেখাই দিই, এই যে NH, এই C ডাবল বন্ড O CH3, তাই তো? সো এবার এর যদি তুমি আদ্র বিশ্লেষণ করো, H+ দাও, বা আমরা বলি পানির অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ, অম্লীয় আদ্র বিশ্লেষণ। সো পানির সাহায্যে ভাঙন। সো এখানে নাইট্রোজেন কি? ডেল্টা মাইনাস, কার্বন হলো ডেল্টা প্লাস। আর পানির কথা যদি বলি, পানি হলো এই যে HOH, H হলো ডেল্টা প্লাস, OH হলো ডেল্টা মাইনাস। সো কি হবে? কিছুই হবে না, এটা ভাঙা যাবে, বন্ধন ভাঙা যাবে। প্লাসের সাথে মাইনাস, এই যে মাইনাসের সাথে প্লাস, মাইনাসের সাথে প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে প্লাস, প্লাসের সাথে মাইনাস, উৎপন্ন হবে হলো এই যে NH, সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেলে NH2 উৎপন্ন হবে, আর সাথে কি থাকবে? CH3 C ডাবল বন্ড O, আর এখানে OH। বুঝতে পারছো? এইটারে আমরা বলি আদ্র বিশ্লেষণ, এটারে আমরা কি বলি? আদ্র বিশ্লেষণ। ঠিক আছে, গেল এই পর্যন্ত গেল। ঠিক আছে, এবার অ্যানিলিনের যদি সালফোনেশন করি তখন কি হবে? কি বললেন ভাইয়া? অ্যানিলিনের সালফোনেশন, এটা হলো আমাদের অ্যানিলিন NH2। সো সালফোনেশন হলো কনসেন্ট্রেটেড H2SO4 এর সাথে যদি বিক্রিয়া দাও, উৎপন্ন হবে আমাদের প্যারাসালফো অ্যানিলিন, প্যারাসালফো অ্যানিলিন। সো এখানে প্যারা প্রোডাক্টটা মেজর হবে, প্রধান উৎপাদ কে হবে? প্যারাসালফো অ্যানিলিন। সো এই যে প্যারাসালফো অ্যানিলিন, এখানে কি হবে? এই যে সালফো, এখানে কি আছে? সালফো, সালফোরে আমরা এইভাবে লিখতে পারি ডাবল বন্ড ও OH,
তাই তো? আচ্ছা, সো এই যে ও কি ডেল্টা মাইনাস, হাইড্রোজেন হলো ডেল্টা প্লাস। সো কি করবে, এই অক্সিজেনটা হাইড্রোজেনটা ছেড়ে দিবে। অক্সিজেন কি করবে, হাইড্রোজেনকে ছেড়ে দিবে। হাইড্রোজেনকে ছেড়ে দিয়ে SO3 মাইনাস উৎপন্ন করবে। দেখো হাইড্রোজেনকে ছেড়ে দিবে, হাইড্রোজেনকে ছেড়ে দিয়ে এখানে কি উৎপন্ন হবে, SO3 মাইনাস উৎপন্ন হবে। SO3 মাইনাস উৎপন্ন হবে। আর এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এটা H প্লাস হিসেবে, এই যে অ্যানিলিনের লোন পেয়ারের দিকে আকৃষ্ট হবে। অ্যানিলিনের লোন পেয়ারের দিকে আকৃষ্ট হবে এবং যুক্ত হয়ে যাবে, অ্যানিলিনিয়াম আয়ন উৎপন্ন করবে। অ্যানিলিনিয়াম আয়ন উৎপন্ন করবে। এবং খেয়াল করে দেখো, একই যৌগের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দুইটা চার্জই আছে। একই যৌগের মধ্যে কি আছে, পজিটিভ এবং নেগেটিভ দুইটা চার্জ আছে। এটার আমরা বলি জুইটার আয়ন। জুইটার আয়ন, ঠিক আছে ভাই। জুইটার মানে হলো হারম্যাফ্রোডাইট, মানে একই সাথে ছেলে একই সাথে মেয়ে, মানে একই সাথে পজিটিভ আর একই সাথে নেগেটিভ দুইটাই যদি থাকে তখন এটার আমরা কি বলি, জুইটার আয়ন বলি। ঠিক আছে, জুইটার মানে হলো হারম্যাফ্রোডাইট, মানে একই সাথে দুইটা বৈশিষ্ট্য বিদ্যমান। ওকে, মাথায় রাখতে পারবা। জুইটার আয়ন গঠন করে। অ্যানিলিনের সালফোনেশনে কি হয়, জুইটার আয়ন উৎপন্ন হয়। ঠিক আছে, এইবার আমাদের লাস্ট বাট নট লিস্ট, আমাদের ফাইনাল জিনিস, মেইন ইভেন্ট আজকের, সেটা হলো ওজোনোলিসিস। ওজোনোলিসিস, সো নাম শুনা তুমি কিছু হয়তো বুঝতে পারতেছো যে ওজনের সাহায্যে লিসিস। এক্স্যাক্টলি, সো নামটা এটাই হবে যে ওজনের সাহায্যে লিসিস। ওজন এর সাহায্যে লিসিস, এটা হলো আমাদের ওজোনোলিসিস। এটা মেইনলি অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে আমাদের লাগে, বাট এখানেই যেহেতু পড়াই দিতেছি আমরা, পড়ায় ফেলি। ঠিক আছে, ওজনের সাহায্যে লিসিস, এটা হলো আমাদের ওজোনোলিসিস। সো বেসিক্যালি কি হয়, স্টেপ নাম্বার ওয়ান আমরা কি করি, ওজোন যুক্ত করি, ওজোন সংযোজন। এবং স্টেপ নাম্বার 2 লিসিস, বা এটাও বলতে পারো আর্দ্র বিশ্লেষণ। ঠিক আছে, এটা হলো আমাদের অলওয়েজ 2 স্টেপ রিঅ্যাকশন হবে। এই বিক্রিয়াটা কি হবে ভাইয়া, 2 স্টেপ রিঅ্যাকশন হবে। এবং আমি কোন ধরনের আর্দ্র বিশ্লেষণ করতেছি এই ভিত্তিতে ওজোনোলিসিস 2 ধরনের। কোন ধরনের আর্দ্র বিশ্লেষণ করতেছি এর ভিত্তিতে ওজোনোলিসিস 2 ধরনের। একটা হলো তোমার অক্সিডেটিভ ওজোনোলিসিস, বা আমরা বলতে পারি, আগে হলো রিডাকটিভটা পড়ি। হ্যাঁ, রিডাকটিভ ওজোনোলিসিস, বা আমরা বলতে পারি বিজারণধর্মী ওজোনোলিসিস। আরেকটা হলো অক্সিডেটিভ ওজোনোলিসিস। ঠিক আছে, মাথায় রাখতে পারবা। সবার আগে ওজন সংযোজন করি, পরে আমরা কি করি, লিসিস করি। সো চলো এক্সাম্পল না দিলে আসলে বুঝবা না। যেমন এখানে আমাদের কি আছে, CH2 ডাবল বন্ড CH2। সো ওজোনোলিসিস কারা দেয়, ওজোনোলিসিস দেয় হলো অ্যালকিন, অ্যালকাইন এন্ড বেনজিন। বেসিক্যালি অসম্পৃক্ত হাইড্রোকার্বনরা দেয়। ঠিক আছে, বেসিক্যালি অসম্পৃক্ত হাইড্রোকার্বনরা আমাদের ওজোনোলিসিস বিক্রিয়া দেয়। সো ওজনের সাহায্যে লিসিস, স্টেপ নাম্বার 1 ওজন সংযোজন, স্টেপ নাম্বার 2 আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ দুই ভাবে করতে পারি, একটা হলো রিডাকটিভ ওজোনোলিসিস মানে বিজারণধর্মী ওজোনোলিসিস, আর একটা হলো জারণধর্মী ওজোনোলিসিস। ঠিক আছে, সো এখানে কি হবে দেখো, স্টেপ নাম্বার 1-এ আমাদের ওজন যুক্ত হবে। স্টেপ নাম্বার 1-এ কি হবে, ওজন যুক্ত হবে। সো ওজন কিভাবে যুক্ত হয় জানো, ওজন যুক্ত হয় হলো, সবার আগে আমরা মনে রাখতে হবে, ওজন যুক্ত হয় হলো হার্ট শেপ স্ট্রাকচারে। কি শেপ স্ট্রাকচারে, হার্ট শেপ স্ট্রাকচারে। ঠিক আছে, হার্ট শেপ, হার্ট মানে কি, ওই যে কুড়ে ঘরের মতো, কুড়ে ঘর স্ট্রাকচারে তোমার যুক্ত হবে ওজন। সো ওজনকে আমরা কি বলি, O3 বলি। সো O3 কি হবে দেখো, এ ডাবল বন্ড ভেঙে যাবে। স্টেপ নাম্বার 1, এ ডাবল বন্ড ভেঙে যাবে এবং এখানে কি হবে, এখানে তোমার ওজন যুক্ত হবে। এই যে CH2, এখানে CH2, ওজন কিভাবে যুক্ত হবে, হার্ট শেপ। এই যে উপরে একটা O থাকবে, নিচে দুইটা O থাকবে, উপরে একটা O থাকবে, নিচে কি থাকবে, দুইটা O থাকবে। এটা হলো আমাদের হার্ট শেপ স্ট্রাকচার। কি শেপ স্ট্রাকচার, হার্ট শেপ স্ট্রাকচার। সো এই যে গেল, ওকে, উপরে একটা O থাকবে, নিচে দুইটা O থাকবে, ভালো কথা। এরপর আমরা কি করব, এরপর আমরা হলো আর্দ্র বিশ্লেষণ করব। আর্দ্র বিশ্লেষণ করব, ঠিক আছে, বাট জিঙ্কের উপস্থিতিতে। ঠিক আছে,
জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করব। কেন দেখাইতেছি, দাঁড়াও। জিঙ্কের উপস্থিতিতে কি করব? আদ্র বিশ্লেষণ করব। এবার কি করলাম আমরা? লাইসিস বা ভাঙন করলাম। সো ভাঙনের ক্ষেত্রে কি হবে জানো? ভাঙনের ক্ষেত্রে হবে হলো ওয়াই শেপ বা ওয়াইন গ্লাস শেপ বলি, ওয়াইন গ্লাস শেপ। ঠিক আছে, ভাঙন কি হবে? ওয়াইন গ্লাস শেপে ভাঙন হবে। ওকে, মাথায় রাখতে পারবা? মাথায় রাখতে পারবা? ওকে, সো হার্ট শেপ কুড়েঘর হইলো, এরপর কি হলো? ওয়াইন গ্লাস শেপে ভাঙবে। এই যে ওয়াইন গ্লাস, বা বলতে পারো ওয়াই শেপ, ওয়াইন গ্লাসের মতোই তো, এই যে এই ঠিক আছে, ওয়াইন গ্লাস শেপে ভাঙন হবে। এই যে যেইটা উপরে বাদ পড়ে গেল এর সাথে জিঙ্ক যুক্ত হয়ে যাবে, উপরে যেটা বাদ পড়লো এর সাথে কি যুক্ত হয়ে যাবে? জিঙ্ক যুক্ত হয়ে যাবে। আর এখানে যে ইলেকট্রন ভাঙা গেল, ইলেকট্রন ভাঙা যাওয়ার কারণে এখানে ডাবল বন্ড হয়ে যাবে। ইলেকট্রন ভাঙা যাওয়ার কারণে কি হয়ে যাবে? ডাবল বন্ড হয়ে যাবে। এই যে CH2 আছে, দূর, এই যে CH2 আছে এর সাথে ডাবল বন্ড অক্সিজেন হয়ে যাবে, আবার এই CH2 আছে এর সাথে কি হয়ে যাবে? ডাবল বন্ড অক্সিজেন হয়ে যাবে। ঠিক আছে, CH2 এর সাথে ডাবল বন্ড অক্সিজেন, CH2 এর সাথে ডাবল বন্ড অক্সিজেন। এইটা হলো আমাদের ওজোনোলিসিস বিক্রিয়া। এটা কি আমাদের ওজোনোলিসিস। স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1 কি হবে? O3 যুক্ত হবে হার্ট শেপ। স্টেপ নাম্বার 2 লিসিস হবে, যেখানে কি হবে? তোমার ওয়াইন গ্লাস শেপে এটা কাইটা যাবে, এই যে ওয়াইন গ্লাসের মতো কাইটা যাবে। সো কাইটা গেলে এই যে উপরের অক্সিজেনটা এর সাথে জিঙ্ক যুক্ত হয়ে যাবে, আর নিচের দুটো অক্সিজেন দেখো এখনো সিঙ্গেল বন্ড আছে, সো ডাবল বন্ড হয়ে যাবে। সিঙ্গেল বন্ড থেকে কি হয়ে যাবে? ডাবল বন্ড। এই বন্ড ভাঙা দুই পাশে ছড়ে যাবে। ঠিক আছে, গেল। সো উৎপন্ন হবে কি? এই যে CH2O। CH2 এর আমি কি লিখতে পারি জানো? H C ডাবল বন্ড OH, এভাবে লিখতে পারি। CH2 এর এভাবে লিখতে পারি, তাই না? সো এটা বেসিক্যালি HCHO অ্যালডিহাইড। এই যে HCHO অ্যালডিহাইড। ঠিক আছে, এটার আমরা বলি ওজোনোলিসিস বিক্রিয়া। ওজোনোলিসিস বিক্রিয়া। এরপর আরেকটা एग्जांपल দেই তোমাকে, আরেকটা एग्जांपल দেই। এই যে CH3 CH ডাবল বন্ড CH2, ঠিক আছে, CH3 CH ডাবল বন্ড CH2। সো এখানে যদি ওজন যুক্ত করো তাহলে কি হবে? স্টেপ নাম্বার 1, এটা ভাঙা যাবে, ডাবল বন্ড ভাঙবে, ডাবল বন্ড ভেঙে হার্ট শেপ তৈরি হবে। এই যে CH CH2, এই যে দুইটা বন্ড কি হয়ে গেছে? ভাঙা গেছে। ভাঙা গিয়ে কি হবে? অক্সিজেন যুক্ত হবে। এই যে অক্সিজেন যুক্ত হলো। স্টেপ নাম্বার 1 শেষ। স্টেপ নাম্বার 2 এ কি হবে? লিসিস হবে। এই যে পানি, এই যে জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ, সো কি হবে? এই যে ওয়াইন শেপে ভাঙা যাবে, এই যে উপরের অক্সিজেনের সাথে কি যুক্ত হবে? জিঙ্ক যুক্ত হবে। সো উৎপন্ন হবে জিঙ্ক অক্সাইড। আর নিচে যারা আছে এখানে কি? এখানে ডাবল বন্ড হবে, এখানে একটা ডাবল বন্ড হবে। সো CH3 CH ডাবল বন্ড, বা আমরা বলতে পারি CH3 CHO। CH3 CH ডাবল বন্ড ওরে আমরা কি বলতে পারি? CH3 CHO বলতে পারি। এক্স্যাক্টলি, CH3 ডাবল বন্ড এটার আমরা কি? CH3 CHO বলতে পারি। আচ্ছা, আর CH2O CH2 ডাবল বন্ড এটার আমরা বলতে পারি HCHO। ঠিক আছে, এবং এখানে কি উৎপন্ন হইতাছে? দেখো অ্যালডিহাইড উৎপন্ন হইতাছে। ঠিক আছে, সো এটা ডাইরেক্ট মেথড কি জানো? ডাইরেক্ট মেথড হইলো ডাইরেক্ট মেথড যদি বলি, এই যে CH3 CH ডাবল বন্ড CH2, ডাইরেক্ট মেথড হলো এই যে 1 নাম্বার স্টেপ আমরা কি করতাম? ওজন যুক্ত করতাম। 2 নাম্বার স্টেপে আমরা কি করতাম? পানি আদ্র বিশ্লেষণ করতাম জিঙ্কের উপস্থিতিতে। সো এটা কি হবে জানো? ডাইরেক্ট ওয়ে হলো এই যে ডাবল বন্ড ভাঙা দিয়ে অক্সিজেন লাগাই দিবা। ভালো করে যদি দেখো, এই যে ডাবল বন্ড ভাঙা দিছি, এখানে ডাবল বন্ড ভাঙা দিছি, এবং দেখো এই যে অক্সিজেন এখানে একটা যুক্ত হইছে, এখানে একটা যুক্ত হইছে। এই যে এখানে একটা অক্সিজেন যুক্ত হইছে, এখানে একটা অক্সিজেন যুক্ত হইছে। আবার দেখো ডাবল বন্ড ভাঙা গেছে, এই CH2O CH2O। সো বেসিক্যালি ডাইরেক্ট মেথড কি হবে? ডাবল বন্ড ভাঙা দিবা, অক্সিজেন লাগা দিবা, শেষ। CH3 CHO প্লাস এই যে CH2 ডাবল বন্ড, বা আমরা বলতে পারি এটারে যদি তুমি লিখতে চাও, এটা তুমি এভাবে লিখতে পারো যে HC ডাবল বন্ড OH, তাই না? এভাবেই তো লেখে, এই যে CH2, এইটা মানেই তো CH2, তাই না? CH2 ডাবল বন্ড, বা এটারে আমরা বলতে পারি অ্যালডিহাইড HCHO। এটা আমরা কি বলতে পারি? HCHO বলতে পারি। বুঝতে পারতেছো? আরেকটা एग्जांपल দেই। এই CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। সো কি হবে? 1 নাম্বার স্টেপ O3, 2 নাম্বার স্টেপ পানি আর জিঙ্ক, এই যে ডাবল বন্ড ভেঙে দিলা, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন লাগাই দাও, হয়ে গেছে। উৎপন্ন হবে সবার আগে আমরা জানি জিঙ্ক অক্সাইড, ওটা তো উৎপন্ন হবেই, ওটা নিয়ে কথাবার্তা নাই। সো CH3 CHO, আর এই যে CH3 CHO, CH3
CH। সিম্পল না? সিম্পল না? সিম্পল না? এতক্ষণ আমরা যেটা দেখতেছিলাম এটার আমরা বলি রিডাকটিভ ওজোনোলিসিস। রিডাকটিভ ওজোনোলিসিসে জিঙ্কের সাহায্যে পানি দেওয়া হয়, জিঙ্কের সাহায্যে আদ্র বিশ্লেষণ করা হয়, ঠিক আছে। আর অক্সিডেটিভ ওজোনোলিসিসের ক্ষেত্রে শুধু নরমালি আদ্র বিশ্লেষণ করা হয়, মানে শুধু পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করা হয়, ঠিক আছে। জিঙ্কটা কি করে মেইনলি, এই যে অক্সিজেনটা উৎপন্ন হয় না, ওই অক্সিজেনটারে শোষণ করে ফেলে জিঙ্ক। এই কারণে এটার আমরা বলি রিডাকটিভ ওজোনোলিসিস। যদি জিঙ্ক না দিতাম তখন কি হইতো জানো? জিঙ্ক না দিলে তখন কি হতো জানো? এটা আমরা দেখাইতেছি, দেখো। আচ্ছা, এর আগে হ্যাঁ এটা না দেখাই দিই। জিঙ্ক যদি না দিতাম তখন কি হতো? এই যে CH ডাবল বন্ড CH2, এটা আমরা বলি অক্সিডেটিভ ওজোনোলিসিস। ওকে, সো এবার কি করলাম আমরা? সবার আগে স্টেপ নাম্বার 1 ওজন যুক্ত করলাম। সো ওজন কিভাবে যুক্ত হবে? হার্ট শেপ স্ট্রাকচার বা কুড়ে ঘর শেপ স্ট্রাকচারে যুক্ত হবে। CH CH2 বন্ধনগুলি ভাঙা যাবে, উপরে অক্সিজেন, নিচে দুইটা অক্সিজেন, উপরে একটা নিচে দুইটা। এবার যদি আমি শুধু পানি দেই, শুধু পানি যদি দেই, তখন এই যে আবারও ওয়াইন গ্লাস শেপে ভাঙবে। এটা ওয়াইন গ্লাস শেপে ভাঙলো, ভালো কথা। বাট এখানে কি হলো? এই যে CH3 CHO, আর এখানে উৎপন্ন হলো HCHO, HCHO। ভালো কথা, ভালো কথা। কিন্তু এই যে অক্সিজেনটা, এ তো জাইমন অক্সিজেন হিসেবে বাইরে হয়ে আছে। এ কি আছে? জাইমন অক্সিজেন হিসেবে বাইরে আছে। বা অনেকে বলে যে এই অক্সিজেনটা পানির সাথে যুক্ত হয়ে পারঅক্সাইড গঠন করে, এটাও বলতে পারো। যে অক্সিজেনটা পানির সাথে যুক্ত হয়ে কি করবে? পারঅক্সাইড গঠন করবে। এই যে অক্সিজেনটা তোমার পানির সাথে যুক্ত হবে, ঠিক আছে। অক্সিজেনটা পানির সাথে যুক্ত হবে, পানির সাথে যুক্ত হয়ে পারঅক্সাইড গঠন করবে, এবং আমরা জানি যে পারঅক্সাইড একটা মৃদু জারক। সো পারঅক্সাইড কি করবে? জারিত করে ফেলবে। এই যে অ্যালডিহাইডে জারিত করে ফেলবে। এবং আমরা ক্লাস 10 পড়ছি যে অ্যালডিহাইডে জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড আসে, তাই না? সো এই কি করবে? অ্যালডিহাইডে জারণ করে ফেলবে। এই যে এটা জারক করে ফেললো, CH3COOH, অ্যালডিহাইডকে জারণ করে ফেলছে। আর এই যে HCHO, এটাও জারণ করে ফেলবে, HCOOH, ঠিক আছে। HCOOH জারণ করে ফেলবে। সো এটারে আমরা এই কারণে বলি অক্সিডেটিভ ওজোনোলিসিস। কেন? কারণ জারণ হয়ে যেতেছে। কি হয়ে যেতেছে ভাই? জারণ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? বুঝতে পারছো অক্সিডেটিভ ওজোনোলিসিস কি জিনিস? জাস্ট জিঙ্ক থাকবে না। জাস্ট কি থাকবে না? জাস্ট জিঙ্ক থাকবে না, জাস্ট জিঙ্ক থাকবে না। সো কি করবা সবার আগে? এটা ডাইরেক্ট মেথড কি হইতে পারে একটু চিন্তা করে দেখো। অক্সিডেটিভ ওজোনোলিসিসের ডাইরেক্ট মেথড কি হইতে পারে? একটু ঠান্ডা মাথায় যদি আমরা দেখি। হ্যাঁ, এটা ডাইরেক্ট মেথড হবে হলো ডাইরেক্ট মেথড। এই যে CH3 CH ডাবল বন্ড CH CH3, এরা কি করলা? স্টেপ নাম্বার 1 ওজনীকরণ করলা, আর স্টেপ নাম্বার 2 এখানে কি করলা? তোমার আদ্র বিশ্লেষণ করলা, তাই তো? সো কি হবে? কিছুই না, ডাইরেক্ট মেথড হবে হলো সবার আগে এই যে ভাঙলা ও ও, ভাঙলে কি হবে? ও ও, ভালো কথা। CH3 CHO প্লাস এখানেও CH3 CHO, CH3 CHO CHO। বাট এখানে যেহেতু জিঙ্ক ব্যবহার করো নাই, তাহলে এখানে একটা অক্সিজেন রয়ে যাবে, তাই না? অক্সিজেন রয়ে যাবে। সো এখানে কি হবে? নেক্সট স্টেপে জারণ করে দিবা সুন্দর মতো। নেক্সট স্টেপে কি করে দিবা? জারণ করে দিবা। ওকে, স্টেপ 1 দুই ভাগ করবা, দুই ভাগ করে অক্সিজেন লাগাই দিবা, ডাবল বন্ড ভাঙবা, অক্সিজেন লাগাই দিবা। স্টেপ 2 তে কি করবা? জারণ করে দিবা। সো জারণ করলে কি আসবে? CH3COOH প্লাস CH3COOH, এবং উৎপন্ন হইতাছে কি? অ্যাসিডিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড অথবা ইথানোয়িক অ্যাসিড। বুঝতে পারতেছো? সো অক্সিডেটিভ আর রিডাকটিভ ওজোনোলিসিসের পার্থক্য বুঝতে পারছো? হ্যাঁ, এটার আমরা বলি হলো রিডাকটিভ ওজোনোলিসিস। রিডাকটিভ ওজোনোলিসিস মানে এতদিন আমরা যেটা পড়ে আসছি সারা জীবন, সেটা হলো আমাদের রিডাকটিভ ওজোনোলিসিস, বিজারণধর্মী। কারণ কি? এখানে আমাদের জিঙ্ক ছিল। এই যে বিজারণ করে ফেলতেছিলাম। অক্সিজেন নেওয়া মানে কি? অক্সিজেন দেওয়া মানে জারণ, অক্সিজেন নিয়ে নেওয়া মানে বিজারণ। এই যে ইথিন থেকে, ইথিনের যে এই যে ওরস জাত, এখান থেকে আমরা কি করছি? অক্সিজেন নিয়ে নিছি, মানে এটা বিজারণ করে ফেলছি। এই কারণে এটা ছিল বিজারণধর্মী ওজোনোলিসিস। আর অন্যদিকে এটা কি ছিল? জারণধর্মী ওজোনোলিসিস। বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা বলি অ্যালকাইনের ওজোনোলিসিস। অ্যালকাইনের ওজোনোলিসিস, ঠিক আছে। অ্যালকাইনের ওজোনোলিসিস। সো অ্যালকাইনের ওজোনোলিসিস যদি করি, এক্ষেত্রে কি হবে দেখো। এক্ষেত্রে ওই সেম ওয়েতেই
ট্রিপল বন্ড CH। সো এখানে পাই বন্ধন মানে দুইটা বন্ড ভাঙবে। ওজোনোলিসিস যদি কি করো দুইটা বন্ড ভাঙবে, কয়টা বন্ড ভাঙবে? দুইটা বন্ড ভাঙবে, 2 bonds ব্রেক। ওকে, কি হবে? দুইটা বন্ড ভাঙবে এবং আমাদের হার্ট শেপ স্ট্রাকচার গঠন হবে। ঠিক আছে, সো দুইটা বন্ড ভাঙবে, এই যে দুইটা বন্ড ভেঙে গেছে, দুইটা বন্ড ভেঙে উপরে একটা, এই যে উপরে হার্ট আর নিচে দুইটা অক্সিজেন, তাই তো? ঠিক আছে, আর এখানে যে একটা 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 বন্ড তো এখানে রয়ে গেছে, তাই না? একটা বন্ড কিন্তু ভাঙবে না। এখানে কয়টা বন্ড ভাঙবে? দুইটা বন্ড ভাঙবে, একটা বন্ড কিন্তু রয়ে গেছে। আচ্ছা, এটা গেল স্টেপ 1। আর স্টেপ 2 তে কি হবে? স্টেপ 2 তে কি হবে? আমাদের আদ্র বিশ্লেষণ, তাই তো? জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ। সো এই যে এবার কি হবে? ওয়াইন গ্লাসের মতো ভাঙবো, এই যে ওয়াইন গ্লাসের মতো ভেঙে দিলাম। ওয়াইন গ্লাসের মতো ভেঙে দিলে এখানে কি জিঙ্ক এসে এটারে নিয়ে যাবে, উৎপন্ন করবে জিঙ্ক অক্সাইড। জিঙ্ক এসে নিয়ে উৎপন্ন করবে জিঙ্ক অক্সাইড। আর এখানে কি থাকবে দেখো, এই অক্সিজেনগুলি ডাবল বন্ড করে ফেলবে। অক্সিজেনগুলি কি করে ফেলবে? ডাবল বন্ড করে ফেলবে। সো CH3C, এই যে এখানে ডাবল বন্ড ও, এখানে একটা কার্বন আছে CH ডাবল বন্ড ও, CH3C ডাবল বন্ড ও, CH ডাবল বন্ড ও। এবং এর চেনা চেনা লাগে ডাইকিটোন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? ডাইকিটোন। দুইটা কার্বনিল মূলক বিশিষ্ট যৌগ উৎপন্ন হবে। দুইটা কার্বনিল মূলক বিশিষ্ট যৌগ গঠন হবে এখানে। ঠিক আছে, মাথায় রাখতে পারবা। এটা হলো আমাদের রিডাকটিভ ওজোনোলিসিস, তাই না? রিডাকটিভ ওজোনোলিসিস, কারণ আমরা কি জিঙ্কের সাথে পানির সাথে জিঙ্কও ব্যবহার করতেছি, তাই তো? গেল। আর এটা ডাইরেক্ট মেথড কি হতে পারে ভাইয়া? ডাইরেক্ট মেথড কি হতে পারে? একটু ঠান্ডা মাথায় আমারে বলো, বলো তুমি কি হবে? ডাইরেক্ট মেথড হবে হলো এখানে এই যে CH3C ট্রিপল বন্ড CH। এক নাম্বার স্টেপ হলো আমাদের ওজোনোলিসিস করা ওজনীকরণ করা লাগতেছে। 2 নাম্বার স্টেপে হলো জিঙ্কের সাথে জিঙ্কের উপস্থিতিতে কি আদ্র বিশ্লেষণ করা লাগতেছে। সো কি করবা? কিচ্ছুই করবা না, ডাবল বন্ড ভাঙবা, অক্সিজেন দিয়ে দিবা, ডাবল বন্ড ভাঙবা, অক্সিজেন দিয়ে দিবা, শেষ কাহিনী। CH3, এই যে C ডাবল বন্ড ও, এই যে C ডাবল বন্ড ও, শেষ। আর এখানে যে একটা বন্ড ছিল সিঙ্গেল, এই সিঙ্গেল বন্ড রয়ে যাবে। এই সিঙ্গেল বন্ড কি হবে? রয়ে যাবে, কিন্তু বলে দিলাম। জাস্ট দুইটা বন্ড ভাঙবা, ঠিক আছে? কয়টা বন্ড ভাঙবা? দুইটা বন্ড ভাঙবা। ওকে, আরেকটা প্র্যাকটিস করি আমরা, চলো। এই যে বলে দিছে তোমারে CH3C ট্রিপল বন্ড CH3, এরে করো তো। এরে স্টেপ নাম্বার 1 ওজোনোলিসিস, স্টেপ নাম্বার 2 কি? জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ। ঠিক আছে, স্টেপ নাম্বার 1 ওজোনোলিসিস, স্টেপ নাম্বার 2 জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ। সো কি হবে? দুইটা বন্ড ভাঙবে। কয়টা বন্ড ভাঙবে? এই যে দুইটা বন্ড ভাঙবে, অক্সিজেন খেলা শেষ। CH3C ডাবল বন্ড ও, এই যে বন্ড কিন্তু একটা রয়ে যাবে। সো C ডাবল বন্ড ও CH3। এটার নাম কি বলতে পারবা? 1 2 3 4। সো মিথেন, বিউটেন 2,3 ডাইওন, তাই না? বিউটেন 2,3 ডাইওন। সো এটা কিন্তু আমাদের ডাইকিটোন, দুইটা অক্সোমূলক বিশিষ্ট কিটোন উৎপন্ন হবে, দুইটা কিটোমূলক বিশিষ্ট কিটোন উৎপন্ন হবে। সিম্পল না? মাথায় রাখতে পারবা? ঠিক আছে, এটা ছিল আমাদের রিডাকটিভ ওজোনোলিসিস। হোয়াট ইফ উই ডু অক্সিডেটিভ ওজোনোলিসিস? অক্সিডেটিভ ওজোনোলিসিস যদি করি, এবার কি হবে? অক্সিডেটিভ ওজোনোলিসিস যদি করি তখন কি হবে? তখন আমরা শুধু পানি দিব, আমরা পানি দিয়ে ওজোনোলিসিস করব। সো চলো করি। CH3C ট্রিপল বন্ড CH। সো গেল এটা আমাদের CH3C ট্রিপল বন্ড CH। এর 1 নাম্বার স্টেপ আমাদের ওজনীকরণ করা লাগবে। সো ওজনীকরণ করো, করলে কি হবে? এই যে দুইটা বন্ড ভাঙবে এবং একটা হার্ট শেপ স্ট্রাকচার গঠিত হবে, তাই তো? একটা কুঁড়ে ঘরের আকৃতির স্ট্রাকচার গঠিত হবে। এই যে হার্ট শেপ স্ট্রাকচার গঠিত হয়ে গেল সুন্দর মতো। আচ্ছা, গেল। এবার 2 নাম্বার স্টেপ কি হবে? 2 নাম্বার স্টেপে আমরা কি করব? আদ্র বিশ্লেষণ করব। বাট এখানে আমাদের কি নাই? জিঙ্ক নাই। সো এই অক্সিজেনটা কে নিতে আসবে? পানি নিতে আসবে। পানি নিতে এসে উৎপন্ন হবে কি? পারক্সাইড। অথবা তুমি বলতে পারো যে এখানে আসলে এই অক্সিজেনটা বাইরে জায়মান অক্সিজেন হিসেবে থাকবে, এভাবেও বলতে পারো, কোনো সমস্যা নেই। বুঝাইতে পারলেই হয়েছে, প্রোডাক্ট বুঝতে পারলেই হয়েছে। সো কি হবে? এখানে দিয়ে দাও, উৎপন্ন হবে আমাদের H2O2, সাথে উৎপন্ন হবে কি? এই যে CH3C ডাবল বন্ড O, আর এখানে C ডাবল বন্ড OH। ঠিক আছে। এখন এই পারক্সাইড কি করবে? এই পারক্সাইড তো এবার জারিত করবে। এবার এই পারক্সাইড জারণ করবে। সো কি হবে? এই যে CH3C ডাবল বন্ড O,
সি ডাবল বন্ড ও এইচ। এখন কথা হলো ভাইয়া একটা বাস্তবতা বলি তোমারে, অনেক শক্তিশালী জারকরা কিটোন রে জারিত করতে পারে না। শক্তিশালী জারকরা কি করতে পারে না? কিটোন রে জারিত করতে পারে না। ঠিক আছে, সো এখানে কিটোন রে জারিত করতে পারবে না, এই যে এই মাঝখানে যে থাকে ওরা কিটোন বলি, তাই না? আর সাইডে যে থাকে তারে আমরা কি বলি? অ্যালডিহাইড বলি। সো অ্যালডিহাইড রে জারিত করে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর করতে পারবে, বাট কিটোন রে কি করতে পারবে না? জারিত করতে পারবে না। খুবই দুঃখজনক বিষয়। এই যে অ্যালডিহাইড রে জারিত করতে পারবে, এরে জারিত করতে পারবে, বাট এরে জারিত করতে পারবে না। এই যে কিটোন রে জারিত করতে পারবে না। মাঝখানে যে আছে ভাই, ওরে কেউ জারিত করতে পারবে না, পারবে না, পারবে না। সো কি হবে এখানে উৎপন্ন হবে? দেখো কি, এই CH3 সি ডাবল বন্ড ওই আগের মতোই রয়ে যাবে, ওর কোনো ক্ষতি হবে না। এই CHO যেটা ওই চলে যাবে হলো সি ডাবল বন্ড ওইচে। ঠিক আছে, অ্যালডিহাইডে জারিত করতে কিটোনে জারিত করতে পারবে না, জারিত করবে কারে? অ্যালডিহাইডে। এই যে COOH, এই যে CHO কে জারিত করে COOH এ রূপান্তর করে দিতে পারবে। এবং এটার নাম কি বলতো? এটা আমরা পড়ছিলাম যে বায়োলজিতে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, তাই না? তাই না? মাথায় রাখতে পারবা। সো অক্সিডেটিভ ওজোনোলিসিসের ক্ষেত্রে কিটোন রে কিন্তু জারিত করতে পারে না কোনো জারকই, সাধারণত কিটোন রে জারিত করতে পারে না। তবে স্পেশাল একটা অনেক কষ্ট করে জারণ করা লাগে, ওইটা আমরা অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে পড়বো, সমস্যা নেই। বাট শুধু অ্যালডিহাইডে জারণ করে ফেলে, শুধু অ্যালডিহাইড পার্টে কি করে? জারণ করে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর করে দেয়। সো আরও দুই একটা প্র্যাকটিস যদি করি আমরা, চলো করি দেখি। এই যে CH3 সি ট্রিপল বন্ড CH3, এরে যদি তুমি কি করো? ওজোনোলিসিস করো। স্টেপ নাম্বার 1-এ ওজোনোলিসিস, স্টেপ নাম্বার 2-তে কি হবে? পানিযুক্ত। সো ডাইরেক্ট মেথড কি আমাদের মনে আছে? এই যে দুইটা বন্ড ভাঙা যায়, জাস্ট কি যুক্ত হয়ে যায়? অক্সিজেন যুক্ত হয়ে যায়। সো দুইটা বন্ড ভেঙে গেল, অক্সিজেন যুক্ত হয়ে গেল। এই যে CH3 সি ডাবল বন্ড ও, এই সি ডাবল বন্ড ও CH3। আর সাথে কি উৎপন্ন হবে? আমাদের পারক্সাইড উৎপন্ন হবে, হাইড্রোজেন পারক্সাইড, তাই তো? সো এই হাইড্রোজেন পারক্সাইড কি করবে? জারণ করে ফেলবে, এরে জারণ করে ফেলবে। জারণ করতে পারবে, জারণ করতে পারবে। এটাও কিটোন, এটাও কিটোন। কিটোন কারে বলে? কিটোন কারে বলে? এই যে RCCOOR, তাই না? এটারই আমরা কিটোন বলি, মানে দুই পাশ হলো ঢাকা, এরে আমরা বলি কিটোন। আর এক পাশ খোলারে আমরা বলি কি? অ্যালডিহাইড। সো এরা অ্যালডিহাইডে জারণ করতে পারবে জারক, কিন্তু কিটোনে জারিত করতে পারবে না। সো এখানে দুইজনই কিন্তু কিটোমূলক, সো এখানে জারণ হবেই না, এখানে কি? জারণ হবেই না। সো এখানে আমাদের কি কষ্ট করে জিঙ্ক নেওয়া লাগবে? জিঙ্ক নেওয়া লাগবে না। সো এখানে জিঙ্ক নিলেও যা হবে, জিঙ্ক না নিলেও তা হবে। সো এখানে অক্সিডেটিভ ওজোনোলিসিসে এটাই আমাদের উৎপাদ, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, কারণ কিটোনকে জারণ করা যায় না, কিটোনকে সহজে জারণ করা যায় না। পারক্সাইড তো লুলু, ওই তো জীবনেও জারণ করতে পারবে না কিটোন রে। ঠিক আছে, আচ্ছা এ পর্যন্ত বুঝতে পারছো? আরেকটা করি, আসো আরেকটা করে ফেলি। যেমন এই যে এটা CH ট্রিপল বন্ড CH, একে আমরা কি করলাম? একে আমরা করলাম হলো O3, 1 নম্বর স্টেপে O3, 2 নম্বর স্টেপে পানি দিয়ে জারণ করে ফেললাম। সো কি হবে? কি হবে? কিছুই হবে না। কি করবা? ডাইরেক্ট মেথড হলো এই যে ভাঙা দিলাম O ডাবল বন্ড ভাঙা দিব, দুইটা কি লাগাই দিব? অক্সিজেন লাগাই দিব। সো CH ডাবল বন্ড O। বাইরের আমরা কি বলতে পারি? চো বলতে পারি না? চো, এটার আমরা বলি গ্লাইঅক্সাল। কি বলি ভাইয়া? গ্লাইঅক্সাল। বাট খেয়াল করে দেখো এখানে কোনো জিঙ্ক নাই, এখানে কোনো জিঙ্ক নাই। সো এটা অক্সিডেটিভ ওজোনোলিসিস। অক্সিডেটিভ ওজোনোলিসিস এর মানে এখানে কি উৎপন্ন হবে? পারক্সাইড উৎপন্ন হবে, তাই না? পারক্সাইড উৎপন্ন হবে। সো এই পারক্সাইড কি করবে? এরে জারিত করবে। সো এটাও অ্যালডিহাইড, এটাও অ্যালডিহাইড। সো দুইজন অ্যালডিহাইডে জারণ করলে কি উৎপন্ন হবে? কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে। দুইটা অ্যালডিহাইডে জারণ করে কি উৎপন্ন হবে? কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে, এবং এটারে আমরা বলি হলো অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড, ঠিক আছে? অক্সালিক অ্যাসিড উৎপন্ন হবে। ঠিক আছে, ঠিক আছে। আরেকটা দেখি, আরেকটা কোশ্চেন দিই। তোমার বললো এই যে CH ট্রিপল বন্ড CH, এরই তোমারে 1 নম্বর স্টেপে O3 যুক্ত করছি, এ উৎপন্ন হয়েছে, এবং 2 নম্বর স্টেপে আমি কি করছি? জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করছি, এবং উৎপন্ন হয়েছে হলো বি। সো তোমারে বলছে AB নির্ণয় করো। সো AB কেমনে নির্ণয় করব? সবার আগে আমাদের কি হয়? হার্ট শেপ স্ট্রাকচার গঠিত হয়, তাই না? এই যে ডাবল বন্ড ভেঙে যায়, হার্ট শেপ স্ট্রাকচার গঠিত হয়। CH সিঙ্গেল বন্ড CH, এটা থাকবেই, তাই না? দুইটা বন্ড ভাঙবে, একটা বন্ড তো থাকবে। এই যে একটা বন্ড রয়ে গেছে না এখানে, এই যে রয়ে যাবে একটা বন্ড। সো এখানে থাকবে হলো O, উপরে একটা O, নিচে দুইটা O দিলাম, গেল। এবার সেকেন্ড স্টেপে কি হইতেছে? জিঙ্কের উপস্থিতিতে, এই যে জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ। সো জিঙ্ক কি করবে? এই যে উপরের টারে ধরবে, উপরের টারে ধরে এই যে ওয়াইন শেপে ভাঙবে। বন্ধন কিভাবে ভাঙবে ভাইয়া? ওয়াইন গ্লাস শেপে বন্ধন ভেঙে যাবে,
সো এই যে ওয়াইন গ্লাস শেপে বন্ধন ভেঙে গেল, উৎপন্ন হলো জিঙ্ক অক্সাইড। এই যে জিঙ্ক কি করছে, এই অতিরিক্ত অক্সিজেনকে শোষণ করে ফেলছে এবং সাথে উৎপন্ন হবে সিএইচ, সিঙ্গেল বন্ড সিএইচ, ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, তাই না? এই অক্সিজেনগুলি কি হবে, ডাবল বন্ডে কনভার্ট হয়ে যাবে। সো এটার আমরা কি বলি, চো গ্লাইঅক্সাইল, সিএচও সিএইচ গ্লাইঅক্সাইল। বুঝতে পারছো? বুঝতে পারছো? এ পর্যন্ত বুঝতে পারছো হোপফুলি। এবার লাস্ট বাট নট লিস্ট আমরা বলবো বেনজিনের ওজোনোলিসিস। বেনজিন এর ওজোনোলিসিস, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এটা তোমার এটা সে বাক্যা জানতে হবে পরীক্ষার হলে, ঠিক আছে? সো এই যে আমাদের বেনজিন সরি সিএইচ 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 সিএইচ, এই গেল একটা ডাবল বন্ড, একটা ফাঁকা, একটা ডাবল বন্ড, একটা ফাঁকা, একটা ডাবল বন্ড, ঠিক আছে? এবার যদি এখানে তুমি স্টেপ নাম্বার 1 O3 যুক্ত করো, O3 যুক্ত করো, তাহলে প্রত্যেকটা ডাবল বন্ড ভাঙবে, প্রত্যেকটা ডাবল বন্ড ভাঙবে, হার্ট শেপ স্ট্রাকচার গঠন হবে, প্রত্যেকটা ডাবল বন্ড ভাঙবে, হার্ট শেপ স্ট্রাকচার গঠন হবে। সো এখানে দেখা যাবে কি, দেখো এখানে যেটা দেখা যাবে সেটা হলো, এখানে দেখা যাবে, দেখো এই যে বন্ধন ভেঙে গেল, সিএইচ ডাবল বন্ড সিএইচ, সিএইচ ডাবল বন্ড সিএইচ বন্ধন ভেঙে গেল, সিএইচ ডাবল বন্ড সিএইচ বন্ধন ভেঙে গেল, সিঙ্গেল বন্ডগুলি রয়ে যাবে, তাই না? সিঙ্গেল বন্ডগুলি কি হবে, রয়ে যাবে। আচ্ছা, সো এবার কি হবে, হার্ট শেপ। সো এক জায়গায় অক্সিজেন, একটা অক্সিজেন আর নিচে দুইটা অক্সিজেন গেল, আবার এখানে একটা অক্সিজেন, দেখছো এই যে দেখছো আই আল্লাহ, এটা হিউজ করে রাখতে হবে, এক্সাম হলে কিন্তু তোমাকে মেকানিজম দেখাইতে বলবে, মানে এটা কিভাবে হইতাছে স্টেপ বাই স্টেপ দেখাইতে বলবে। ডাইরেক্ট অ্যান্সার তুমি লিখতে পারবে না পরীক্ষার হলে। এই যে এই ও ও আর এখানে দুইটা অক্সিজেন, তাই তো, হার্ট শেপ। এই যে হার্ট শেপ স্ট্রাকচার গঠন করলাম, আবার এখানে বাইরে একটা ও, এখানে একটা ও, এখানে একটা ও, হার্ট শেপ স্ট্রাকচার, আবার এখানে বাইরে একটা ও, হার্ট শেপ স্ট্রাকচার, ঠিক আছে, হার্ট শেপ স্ট্রাকচার গেল। স্টেপ নাম্বার 1 শেষ। স্টেপ নাম্বার 2 তে কি হবে, ওয়াইন গ্লাসের মতো ব্রেক হয়ে যাবে। স্টেপ নাম্বার 2, জিঙ্ক অক্সাইড, জিঙ্কের উপস্থিতিতে পানি যদি যুক্ত করো, তাহলে এটা কিভাবে ভাঙবে, এই যে ওয়াইন, এই 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 এই, শেষ ভাই, মাথা নষ্ট হয়ে গিয়েছে। সো মাথা যদি নষ্ট হয়ে যায়, চলো আমরা দেখি এখানে কি হইতেছে। যে কোনো একটারে ধরো, এই যে যে কোনো একটারে ধরো, এই যে এই দুইজনে ধরো, চিন্তা করে দেখো, এই বন্ড ভাঙা যেতেছে, এর সাথে জিঙ্ক চলে যেতেছে, ভালো কথা ভালো কথা। এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, ঠিক আছে। সো এখানে সিএইচ ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, সিএইচ ডাবল বন্ড ও, এখানে সিএইচ ডাবল বন্ড ও। খেয়াল করে দেখো, শুধু এতটুকুর দিকে তাকাও। আচ্ছা দেখো, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এখানে কি আছে, সিঙ্গেল বন্ড। সো সিএইচও সিএইচ ডাবল বন্ড, ঠিক আছে। একটু একটু এখানে দেখো, এখানে দেখো, একটু ঠান্ডা মাথায়, উফ মাথা ঘুরাইতেছে। এই যে অক্সিজেন ভেঙে গেল, অক্সিজেন ভেঙে গেল, এই যে হার্ট শেপ ভেঙে গেল, মানে এদের যে কানেকশন ছিল, এই যে এই দুইজনের যে কানেকশন ছিল, এটা ছিন্ন হয়ে গেছে, এটা ছিন্ন হয়ে গেছে, এই দুইজনের কানেকশন ছিল, এটা ছিন্ন হয়ে গেছে, সাথে অক্সিজেন লাগাই দিছো, অক্সিজেন লাগাই দিছো, অক্সিজেন লাগাই দিছো, অক্সিজেন লাগাই দিছো। সো বেসিক্যালি 3টা গ্লাইঅক্সাল উৎপন্ন হবে, যে এটা 3টা উৎপন্ন হবে, ঠিক আছে। 3টা কি হবে, গ্লাইঅক্সাল উৎপন্ন হবে। কি হবে, এই যে ডাবল বন্ড ভেঙে দাও, অক্সিজেন লাগাই দাও, ডাবল বন্ড ভেঙে দাও, অক্সিজেন লাগাই দাও, ডাবল বন্ড ভেঙে দাও, অক্সিজেন লাগাই দাও। সো কি হয়েছে, এই যে চো 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 চো, তাই না, চো 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 চো, শেষ। 3টা চোচো, 3টা গ্লাইঅক্সাল, 3টা কি হবে, গ্লাইঅক্সাল উৎপন্ন হবে। সো এটা হলো আমাদের রিডাকটিভ ওজোনোলিসিস, রিডাকটিভ রিডাকটিভ ওজোনোলিসিস জিঙ্কের উপস্থিতিতে, ঠিক আছে। সো এটা ডাইরেক্ট মেথডটা মনে রাখতে হবে, ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথড হলো যে এই যে বেনজিন, ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড, কি করবা, কিচ্ছুই করবা না, কিচ্ছুই করবা না। এই যে 1 নম্বর স্টেপ হলো O3, 2 নম্বর স্টেপ হলো জিঙ্ক এবং পানি, তাই তো। সো কি হবে, এই যে ডাবল বন্ড ভাঙবা, অক্সিজেন লাগাই দিবা, ডাবল বন্ড ভাঙবা, অক্সিজেন লাগাই দিবা, ডাবল বন্ড ভাঙবা, অক্সিজেন লাগাই দিবা। সো কি উৎপন্ন হইতেছে দেখো, এই যে কার্বন সিএইচ ডাবল বন্ড ও, এখানে একটা এখানে তো গেলগা, এখানে এই যে এখানে সিঙ্গেল বন্ড সিএইচ ডাবল বন্ড ও, আবার এখানে কি হইতেছে, সিএইচ ডাবল বন্ড ও, সিঙ্গেল বন্ড সিএইচ ডাবল বন্ড ও। সো সিএইচ ডাবল বন্ড ও, সিঙ্গেল বন্ড সিএইচ ডাবল বন্ড ও। সো এরকম আরেকটা আসবে, এই যে সিএইচ ডাবল বন্ড ও, সিঙ্গেল বন্ড সিএইচ ডাবল বন্ড ও। সো সিএইচ ডাবল বন্ড ও, সিঙ্গেল বন্ড সিএইচ ডাবল বন্ড, ঠিক আছে। এবং 3 অণু কি উৎপন্ন হবে, গ্লাইঅক্সাল, বা এটারে আমরা বলতে পারি 3 অণু গ্লাইঅক্সাল। এই যে 3টা চো, 3টা কি চো 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 চো, ঠিক আছে, গ্লাইঅক্সাল, ঠিক আছে, ঠিক আছে, মাথায় রাখতে পারবা। আর আমাদের অক্সিডেটিভ ওজোনোলিসিস যদি করি, অক্সিডেটিভ
অক্সিডেটিভ ওজোনোলিসিসে শুধু আমরা পানি যুক্ত করি, তাই না? অক্সিডেটিভ ওজোনোলিসিসে কি করি? শুধু পানি যুক্ত করি। সো এখানে কি হবে? CH3 বেটা, এখানে কি হবে? এই যে CH 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 CH, তাই তো? ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড গেল। সো এবার কি করবা? এক নম্বর স্টেপ O3, 2 নম্বর স্টেপ শুধু পানি, তাই না? প্রথমে কি O3, 2 নম্বর স্টেপ হলো শুধু পানি, তাই তো? তাই না? আচ্ছা, সো এখানে কি হবে? ডাবল বন্ড ভাঙবা, অক্সিজেন অক্সিজেন, ডাবল বন্ড ভাঙবা, অক্সিজেন অক্সিজেন, ডাবল বন্ড ভাঙবা, অক্সিজেন অক্সিজেন। সো কি দেখা যাবে এখানে? এই যে চোচো, 3টা চোচো, 3 অণু চোচো। আর এই যে অক্সিজেন যেগুলি এক্সট্রা একটা অক্সিজেন থাকবে, দেখো ভাই 2টা অক্সিজেন দিছো, আর একটা অক্সিজেন আছে না, একটা অক্সিজেন আছে না, ওই অক্সিজেন কি করবে? পারঅক্সাইড উৎপন্ন করবে, তাই না? এই পারঅক্সাইড কি করবে? যেহেতু জিঙ্ক শোষণ করার মতো, অক্সিজেন শোষণ করার মতো জিঙ্ক নাই, জিঙ্ক যেহেতু অক্সিজেন শোষণ করার জন্য নাই, তাহলে এই যে চোচো অ্যালডিহাইড, এটা কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হবে, এটাও কার্বক্সিলিক অ্যাসিড কনভার্ট হবে। সো COOH COOH, ঠিক আছে? সো 3 অণু উৎপন্ন হবে, 3 অণু অক্সালিক অ্যাসিড উৎপন্ন হবে, ঠিক আছে? মাথায় রাখতে পারবা? মাথায় রাখতে পারবা? ওকে ওকে, এবার আমি ফাইনাল একটা কোশ্চেন দিব, ফাইনাল কোশ্চেন, এবং এই কোশ্চেনটার মাধ্যমে আমরা হাইড্রোকার্বনদের বিদায় দিয়ে দিচ্ছি। হাইড্রোকার্বনকে কি করে দিচ্ছি ভাইয়া? বিদায় দিয়ে দিচ্ছি। সো চলো দেখি, এই যে CH ট্রিপল বন্ড CH আছে আমার কাছে, ঠিক আছে? CH ট্রিপল বন্ড CH আছে আমার কাছে। সো এর সাথে যখন আমি আয়রন নলের মধ্যে দিয়ে এরে 400-450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিলাম, তখন আমাদের A উৎপন্ন হইলো। কি উৎপন্ন হলো ভাই? A উৎপন্ন হইলো। এই A কে আমি 1 নম্বর স্টেপে O3 সাথে বিক্রিয়া দিলাম, এবং 2 নম্বর স্টেপে জিঙ্ক দিলাম না, যাও জিঙ্ক দিলাম না, আচ্ছা না জিঙ্ক দিলাম, জিঙ্ক পানির সাথে বিক্রিয়া দিলাম, এখানে উৎপন্ন হলো B। এখানে কি উৎপন্ন হলো? B। অন্যদিকে এই CH3COOH এর সাথে যখন আমি O3 এবং 1 নম্বর স্টেপে O3 দিলাম, 2 নম্বর স্টেপে আমি দিলাম জিঙ্ক পানি, তখন উৎপন্ন হলো C। আমারে বলছে B আর C কি সমান? ইজ B ইকুয়াল টু C? এটা আমাকে ভেরিফাই করতে বলছে, ঠিক আছে? কি করতে বলছে ভাই? এটা আমারে ভেরিফাই করতে বলছে। সো চলো দেখি, এই যে অ্যাসিডিলিনকে আয়রন নলের মধ্যে দিয়ে নিলে আমরা পাবো বেনজিন, তাই তো? এবং বেনজিনের ওজোনোলিসিস করলে আমরা কি পাই? একটু মুখস্থ করে ফেলা লাগবে, যে জিঙ্ক আছে যেহেতু, সো গ্লাইঅক্সাল পাবো, CHO, ঠিক আছে? CHO গ্লাইঅক্সাল পাবো। আর এই যে ইথাইন, এর যদি তুমি O3 ZnH2 এর সাথে বিক্রিয়া দাও, তাহলে কি করব? 2টা বন্ধন ভাঙবো, অক্সিজেন লাগাই দিব, 2টা বন্ধন ভাঙা কি করব? অক্সিজেন লাগাই দিব। সো এই যে CH সিঙ্গেল বন্ড CH আছে, আর বন্ধন ভাঙা অক্সিজেন লাগাই দিছি। সো এখানে উৎপন্ন হইতাছে কি? চো গ্লাইঅক্সাল। এখানে উৎপন্ন হচ্ছে কি? গ্লাইঅক্সাল। সো বেসিক্যালি B এবং C কি সমান? ইয়েস, ট্রু। এটাই আমাদের অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছো সবাইকে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসসালামু আলাইকুম।